তারপরেও যদি কারো কনফিউশন থেকে যায় বলতে পারিস, না হলে আয় 2-1টা এমসিকিউ দেখি। থ্যাংক ইউ। বাসায় গিয়ে প্রচুর সৃজনশীল সলভ করবেন। টি এর কথাটা কে যেন বললো, টি সময় নিয়ে একটা কথা বলেছে। তো সময় নিয়ে আসলে আমরা তো সৃজনশীল পার্টে অনেক বেশি কথা বলবো। এখানে আসলে আমাদের যতটুকু দরকার আমি একটি অঙ্ক করাবো টাইম রিলেটেড, ওটি করলে এর মধ্য থেকে দুটো চমৎকার বাংলা কথা বলবো। সাদিয়া রহমান, দুটো চমৎকার বাংলা কথা বলবো। ও দুটো চমৎকার বাংলা কথা যদি তুমি মনে রাখো তাহলে ইনশাল্লাহ এমসিকিউ পোর্শনে টি নিয়ে কোনো সমস্যা কি হবে না, রিটেন পোর্শনেও হবে না ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা ছোট্ট একটি বাংলা কোয়েশ্চেন লিখে ফেলি। সেটা হচ্ছে, তোকে বললো সাদিয়া ভালো আছো? সাদিয়াই লিখেছি। সাদিয়ার স্বামী সাদিয়ার চেয়ে 10 ইয়ার্স বড়, 10 বছরের বড়। ঠিক আছে, মানে এটা একটা অশনি সংকেত আর কি, যে ধর আমার আম্মু আমাকে, মানে খুব খারাপ কাজ এটা আর কি, এটা আমার আম্মু আমার করা উচিত না, আম্মু আমাকে খুব থ্রেট দিত, ভালো কোথাও চান্স না পাইলে তো রিক্সা চালাবি, মোটর গ্যারেজের মেকানিক হবি তুই। ঠিক আছে, সো মিতু, হাই মিতু, হাই মিতু, মিতু আমার সাথে কথা বলো। আচ্ছা, যেটা বলছি, সাদিয়ার স্বামী সাদিয়ার চেয়ে 10 বছরের বড়। এটি কিন্তু অঙ্কের প্রশ্ন লিখছি, গল্প লিখছি না। সাদিয়ার স্বামী সাদিয়ার চেয়ে 10 বছরের বড়। স্বামী রকেটে করে 5 ইয়ার্স, 5 বছর, রকেটে করে 5 বছর মহাশূন্যে কাটিয়ে, মানে সাদিয়া এমন জ্বালানি জ্বালাইছে, ঠিক আছে, বেচারা মহাশূন্যে চলে গেছে। স্বামী রকেটে করে 5 বছর মহাশূন্যে কাটিয়ে ফেরত এসে দেখলো, টানটান উত্তেজনা, দেখলো কি দেখলো, তেমন কিছু না, ফেরত এসে দেখলো বর্তমানে সাদিয়া স্বামীর চেয়ে 10 বছরের বড়। তাহলে পুরো প্রশ্নটি আমি আবারও বলছি, সাদিয়া, সব আল্লাহর ইচ্ছা, সাদিয়া। হ্যাঁ, তোমাকে এটা বুঝতে হবে, গতিশীল কাঠামোতে থাকলে। এইটার একটা জিনিস তোমরা একটু শুনো, বাংলা কথা হাস্যকর মনে হতে পারে, এটার সাথে আপেক্ষিকতার কোনো সম্পর্ক নাই, বাট ব্যাপারটি হচ্ছে এরকম, মানে তোরা এটা তো নিশ্চয়ই একটা প্রবাদ প্রবচনের মতো, যে গতি জীবন, এরকম একটা কথা বলে না। তো ব্যাপারটা হচ্ছে আসলে আমাকে চলমান থাকতে হবে, কিপ মুভিং ফরওয়ার্ড, আই হ্যাভ টু কিপ মুভিং ফরওয়ার্ড, হোয়াটএভার কামস ইন লাইফ, আমাকে সামনে আগায় যেতে হবে। এবং আজকে সকালেই একটু আমি কনসেন্ট্রেশনটি চাচ্ছি। আজকে সকালেই এই যে আমার পাশে একটা ছোট ভাই বন্ধু বসেছিল এতক্ষণ, তো অনেকক্ষণ ওর সাথে কথা হয়েছে, ওকে আমি বলছিলাম যে আমার বুয়েট অ্যাডমিশন টেস্টের প্রথম 20-25 মিনিট ভয়াবহ ছিল। জানি না এটা আমি তোদেরকে বলেছি কিনা, প্রথম 20-25 মিনিটে বুয়েট অ্যাডমিশন টেস্ট, যেটিতে আমি চান্স পেয়েছি, শুকর আলহামদুলিল্লাহ। তো সেই পরীক্ষার প্রথম 20-25 মিনিট আমার ভয়াবহ খারাপ ছিল ভাই। আমি 3টা অঙ্ক ট্রাই করছি, 3টা অঙ্কে হাত দিছি, একটি সিঙ্গেল অঙ্ক মিলেনি। বুয়েট অ্যাডমিশন টেস্ট, এবং কোন টপিকের? ম্যাথ হচ্ছে আমার সারা জীবনের সবচেয়ে পছন্দ। ঠিক আছে, ম্যাথ হচ্ছে আমার সারা জীবনের সবচেয়ে পছন্দ। সেই ম্যাথে আমি বিসমিল্লাহ বলে খাতাটি খুলে 3টি অঙ্ক হাত দিলাম, 1 নাম্বারটি শুরু করলাম, 3 লাইন গিয়ে আটকে গেলাম। আচ্ছা, ভাইয়ারা বলেছে 1 অঙ্কে আটকে থাকা যাবে না, পরের অঙ্কে চলে যেতে হবে, চলে গেলাম পরের অঙ্কে। ঠিক আছে, ওইটা আগেরটা 3 লাইন লিখছিলাম, 2 নাম্বারটা লিখলাম মনে হয় 1-1.5 লাইন, অবস্থা একটু খারাপ হইলো। তারপরে ভাইয়া কি বলছে, আটকে থাকা যাবে না। এবার 3 নাম্বার অঙ্কে চলে গেলাম। ভাই আমি সত্যি কথা বলতেছি, এই এক্সপিরিয়েন্স তোদের শুনে রাখা দরকার। অ্যাডমিশন টেস্ট খুব ডিফারেন্ট জিনিস, এবং আমরা অনেকেই ছেলেপেলেরা, আমি ঢাকার বাইরে থেকে আসছি, আমার জন্মস্থান খুব ছোট একটা জায়গায়, চিটাগাংয়ের খুব ছোট একটা শহরে, খুব ছোট্ট একটা জায়গায়, মফস্বল কাছাকাছি, মফস্বলের মতো একটি এরিয়ায়। তো আমরা যারা আসলে জীবনে প্রথমবার
ঢাকা আসি বুয়েটে বা ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে, আমাদের উপর কিন্তু একটা অনেক প্রেশার কাজ করে, একটা মানসিক প্রেশার। সেই প্রেশারটা মনে কর ঢাকার একটা ছেলে মেয়ে, সে হয়তো জীবনে অনেকবারই বুয়েটে আসছে, ঘুরতে আসছে, আড্ডা দিতে আসছে, ভাই বন্ধুদের সাথে আসছে। না আমাদেরই আমার ঢাকার স্টুডেন্ট গুলো আছে না, ওরা মানে এখন তো করোনা মরোনা, ওরা এর আগেও একাধিকবার বিভিন্ন সময় আসছে, ভাই আজকে আসবো বুয়েটে, আয় চা বিস্কুট খেলাম, পলাশি এই ওই ডিপার্টমেন্ট দেখলাম, এই আড্ডাবাজি, এই হ্যাং আউট, এই। তো এতে ভীতিটা কেটে যায়। তো আমরা দেখা যায়, আমি জীবনে প্রথমবার ঢুকছি বুয়েট পরীক্ষার দিন সকালবেলা, পরীক্ষার আগের দিনও আমি সিট টিট দেখতে আসি নাই, আমার আব্বু আমাকে সিট টিট দেখে গেছে, আব্বু বললো যে অমুক 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 তমুক বিল্ডিং, ওই বিল্ডিং এ উঠে যাবে, এত নম্বর উঠে গেছে। মানে প্রথম বুয়েটে আসছি, তো এটা একটা প্যারা আর কি। যাই হোক, ওই 25 মিনিটে কিছুই না লিখতে পেরে সম্পূর্ণ হতাশ হয়ে ধসে গিয়ে পরীক্ষার হলে বসে নিজেকে 5 মিনিট মোটিভেশন, 5 মিনিট না 2-3 মিনিট মোটিভেশন দিছি। পরীক্ষার হলে কি এত মোটিভেশন দেবো, ফাইজলামি নাকি। তারপর খাতাটি উল্টিয়ে জাস্ট 1 2 3 ট্রাই করতেছিলাম, পুরো খাতাটি 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরিয়ে শেষ পৃষ্ঠা থেকে লিখতে শুরু করেছি। এবং শুরুটা তো প্রচন্ড ধাক্কা বাজেভাবে শুরু হয়েছে, এরপরও যে খুব স্মুথ হইলো যে খাতা উল্টিয়েই জিতে গেছেন ভাইয়া, না, খাতা উল্টিয়েও জিতে যাই নাই। এরপরে অঙ্ক মিলতেছিল না। 3 ঘন্টা হয়, 3 আওয়ার্স বুয়েট অ্যাডমিশন টেস্ট, 3 ঘন্টা হয়। এই কথাগুলো তোদের শোনা জরুরি। 1 ঘন্টা 45 মিনিটের সময় আমার কেমিস্ট্রি মডিউলটা আসলো, 1 hour 45 minutes। এই 1 hour 45 minutes এর সময় কি আসলো, আমার কেমিস্ট্রি মডিউল। সারা জীবনে কেমিস্ট্রি আমি অপছন্দ করি সবচাইতে বেশি, কারণ জৈব যৌগ টৌগ আছে, এগুলা এত গ্যাঞ্জাম ভাল লাগে না। ফার্স্ট পেপার ভাল লাগতো, জারণ বিজারণ মুক্ত মুখ, ইলেকট্রো হ্যান ত্যান হাবি যাবি। তো এই 1 ঘন্টা 45 মিনিটে যে কেমিস্ট্রি মডিউলটা আসলো, সেই মডিউলটি মানে আমি মানে একটা কথা আমি বলি আর কি, সেটা আমি সিরিয়াসলি মিন করে বলি, অনেকে মনে করে দুষ্টামি করে বলছি, সেটা হচ্ছে সব আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, সব আল্লাহর ইচ্ছা। কেমিস্ট্রিতে 180 নাম্বার, কেমিস্ট্রিতে 180 নাম্বার, 175টি নাম্বার বা 170টি নাম্বার, 75 না হইলেও 170 নাম্বার চলে এসেছে কোনো এক অজ্ঞাত কারণে কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে। সেকেন্ড পেপারে জৈব যৌগ থেকে দুটো রিয়েকশন লিখতে দিয়েছে 5 5 10 নাম্বার। বিশ্বাস কর ভাই, কোয়েশ্চেনও পড়ি নাই, তাকাইও নাই, ওই যে দুইটা রিয়েকশন, ওই দুইটা রিয়েকশনের দিকে তাকাইও নাই, কি আসছে পারি কিনা পারতাম তো একেবারে না, কেমিস্ট্রি না পড়ে তো যাই নাই। অ্যালডিহাইড কিটোন মিটোন কার্বক্সিলিক অ্যাসিড ভালোই পারছি, ফাড়ায় পড়ছি, ধরিও নাই। এবং আমি শিওর, মোটামুটি কনফিডেন্ট, বুয়েটে তো আসলে নাম্বারটি ওভাবে জানা যায় না। এই যে 170, এই 170-এর মধ্যে বোধহয় আমি 160 165 কোপায় দিছি। যা লিখছি শুকর আলহামদুলিল্লাহ, থাকে না একটা ব্যাপার, ধাপ ধাপ যা লিখতেছি প্রতিটি অঙ্ক করছি, এবং এটাই আমি তখন ফিল করলাম যে হ্যাঁ এটাই তো শুকর আলহামদুলিল্লাহ, এটাই তো হচ্ছে। এই যে বুয়েট অ্যাডমিশন টেস্ট আমি দিচ্ছি, অঙ্ক করছি, মিলছে, কাট 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 অ্যান্সার মিলছে, ক্যালকুলেটর চাপ দিচ্ছি কনফিডেন্টলি, অ্যান্সারটি চলে আসছে 5.7 10 ইনভার্স 12, কথার কথা এরকম অ্যান্সার চলে আসছে। এই দিয়ে আমি চান্স পাইছি। তো বুঝো ভাই, আমার কিন্তু প্রথম 20-25 মিনিটের জার্নি ভয়াবহ খারাপ, ধ্বংস। ওই ধ্বংসের পরেই, বলছি না যে আমি অনেক কিছু করেছি, বাট হ্যাঁ আমি কিছুটা ফাইট করেছি, শুকর আলহামদুলিল্লাহ। আমি জানি ওই ফাইটটুকু করা দরকার ছিল আমার, নাহলে আমার হতো না। ওই 20-25 মিনিটের ফাইট, এবং পরের মনে কর আরো 1 ঘন্টা 20 মিনিট, মানে এই 1.25-2 ঘন্টা পর্যন্ত আমার জার্নিটা ছিল এই এরকম টপসি-টার্ভিডো, পারি না, হয় না, মানে ব্রেইন খুব বিক্ষিপ্ত। এই যে 160-65, শুকর আলহামদুলিল্লাহ, মানে যাই না, ট্যাঙ্কারদের মতো উঠে গেছি আর কি, সাই করে যা লিখছি শুকর আলহামদুলিল্লাহ সব হয়েছে। তো আমার কথা হচ্ছে যে যে কোনো পরীক্ষায়, বা শুধু পরীক্ষা না, জীবনে সিচুয়েশনে, চাকরির ইন্টারভিউতে, অ্যাডমিশন টেস্টে, ভাইভায় অনেক মানে এমন ঘটনা ঘটলো যেটা তুই আসলে কোনোদিনই এক্সপেক্ট করস নাই। আরে ভাই, তুই গত 3-4 মাস ফাটায় পড়ালেখা করছস অ্যাডমিশন টেস্টের জন্য, কোপ কোপ পরীক্ষা দিছস কোচিং এ, ঠিক আছে, পাইছস নাম্বার মোটামুটি ভালো, তুই বুঝতেছিস যে পরীক্ষাটা তো দিলে তুই ভালো করবি। সেইখানে গিয়ে প্রথম মানে মনে কর আধা ঘন্টা 20-25 মিনিটে তোর অ্যাচিভমেন্ট হচ্ছে 0। তো ওই জায়গা থেকেও আসলে ঘুরে দাঁড়াতে হবে। জীবনে কোনো সিচুয়েশনে হালটি ছেড়ে দেয়া যাবে না ভাই, দৌড়াইতে হবে, কিপ মুভিং ফরওয়ার্ড, সামনে যাইতে হবে, যাই থাকে দেখবো ইনশাল্লাহ।
সামনে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। এবং আরেকটি কথা বলি, প্লিজ, আমার একটু কথা বলতে ভালো লাগছে, তোরা আমার কথাগুলো শোন, এই কথাগুলো তোদের সাইমালটেনিয়াসলি শোনাটা খুবই জরুরি। সেটা হচ্ছে, জীবনে তো তোর দুইটা জিনিস আসলে আছে, তুই যাই করস, সেটা হচ্ছে, একটা হচ্ছে সাফল্য, আর ঠিক এর বিপরীত আমি বলতে পারি হচ্ছে বোধহয় ব্যর্থতা। ব্যর্থতা বানান ঠিক আছে কিনা আমি জানি না, বা হতে পারে হচ্ছে বিজয় বা জয়, ঠিক আছে, আমি জয় করলাম, জয়ী হইলাম, ঠিক আছে, জয় হইলাম বা পরাজয় হইলাম, বুঝতেছিস তো, মানে নর্মাল দুইটা কথা, এই দুইটা একে অন্যের কি অপোজিট। খুব মনোযোগ দিয়ে শোন ভাই, এটা অনেক বড় শিক্ষা, এই ফিজিক্স আপেক্ষিকতা চাইতেও বড় শিক্ষা। সেটা হচ্ছে, তোর জীবনের কোনো অ্যাচিভমেন্ট, কোনো উইন, কোনো সাকসেস সর্বোচ্চ সাকসেস না। কোনো সাকসেস তোর জীবনের, বুঝিস, কোনো সাকসেস, ধর তুই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে প্রথম হলি, ওটি তোর জীবনের সর্বোচ্চ সাকসেস না। এরপরে তোকে ভার্সিটির একাডেমিক লাইফে ভালো করতে হবে, এরপরে পাশ করে বের হয়ে হয়তো তুই হায়ার স্টাডিজ করবি বা চাকরি করতে হবে, বা তুই হয়তো লেকচারার হবি, আছেই কিন্তু এটার পর ওইটা, ওইটার পর এটা, ওইটার পর এটা, এটার পর ওইটা লাগবে, ওইটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। সিমিলার, জীবনের কোনো ব্যর্থতাও, জীবনের কোনো ব্যর্থতাও সর্বোচ্চ ব্যর্থতা না। তুই জীবনে কিছু একটি কাজ তুই চেষ্টা করেছিলি, পূর্ণ ইমানদারি, পূর্ণ চেষ্টা, মেহনত, লগন, ইমানদারি, মেহনত করতে হবে ভাই, মেহনত করে তুই কোনো একটি কাজের জন্য চেষ্টা করেছিস, কিন্তু সেটা হয় নাই আর কি, হতেই পারে, এটা পৃথিবীতে, এটাই স্বাভাবিক। ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবে ৮০,০০০, ৯০,০০০, ১৬00-১৭00টা সিট। সো খুব ভালোভাবে পড়ার পরেও হয়তো কিছু মানুষ চান্স পাবে না, এটা ক্রাইসিস না। এই যে কিছু মানুষ ঢাকা ভার্সিটিতে চান্স পাইলো না, এটা ক্রাইসিস না। তুই যদি ওই সিচুয়েশনে মনে করিস, হায় আল্লাহ আমি চান্স পাইলাম না, আমি তো শেষ, এটা হচ্ছে ক্রাইসিস। তুই ঢাকা ভার্সিটিতে চান্স পাস নাই, কি হয়েছে, শাহজালালে পড়, কৃষিতে পড়, অমুকে পড়, তমুকে পড়, বিসিএস দে, পিএইচডি কর, মানে এই আর কি, কোনো অপশনই আসলে শেষ না, কোনো অপশন আসলে শেষ না। এবং আমার আরেকটি ছোট্ট পরিচয় রয়েছে, আমি জাস্ট ছোট করে একটু বলি, আমি জানি না এই টাইম টার্মটির সাথে আসলে তোরা পরিচিত কিনা, লাইফ কোচ, ঠিক আছে, মানে কোচিং, আমি আসলে তোকে এখন কি পড়াচ্ছি, আমি আসলে তোকে এখন র কাঠখোট্টা ফিজিক্স পড়াচ্ছি, বাট তোর যে কোনো গাইডলাইন লাগবে সেটা অবশ্যই ইনশাল্লাহ আমি আমার জানার ভিতরে হইলেই আমি তোকে সাপোর্ট দিব। বাট ইনশাল্লাহ হ্যাঁ, তোর এখন যা দরকার, তুই এখন যেই লেভেলে আসিস, তোকে আমি ইনশাল্লাহ সর্বোচ্চ দিক নির্দেশনা, সর্বোচ্চ গাইডলাইন দিতে পারবো, এটা কর, ওটা কর, এভাবে কর, এভাবে কর, এভাবে এভাবে করলে এটা হবে। এবং আল্লাহ ভরসা ভাই, চেষ্টা করে যা, ভালোভাবে পড়ালেখা কর। এখন শারীরিক সুস্থতার জন্য যা, এটা এটা খুব, এটা আমার কাছে অনেক বড় নিয়ামত, শারীরিক সুস্থতার জন্য আমার যা করা লাগে সেটা করব, নিয়মিত ঘুম, খাওয়া দাওয়া, মুক্তমুখ, এবং ভাই চেষ্টা করে যাব, প্রতি মুহূর্তে সৎভাবে চেষ্টা করে যাব। হ্যাঁ, চেষ্টা করতেছি, চেষ্টা করতেছি, চেষ্টা করতেছি, করলে সফল ইনশাল্লাহ হবই, হবই, সফল হবই, আসবে, আজ হোক, কাল হোক, 2 দিন আগে হোক, পরে হোক, সফল ইনশাল্লাহ হবই। লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে ভাই। কোনোদিন কোনো সিচুয়েশনে, কোনো মুহূর্তে ভেঙে পড়তেই পারো, ওই যে 20-25 মিনিট আমিও ভেঙে পড়েছিলাম, ঘুরে দাঁড়াতে হবে অলওয়েজ, এটাই জীবন। ভেঙে পড়বা, চেষ্টা খাবা, আঘাত পাবা, ব্যর্থ হবা, কান্না পাবে, ফ্রেন্ড ভর্তি হয়ে গেছে, তুমি ভর্তি হও নাই, আশেপাশের খালা, মামা, চাচা, যার সাথে গত 15-16 বছরেও জীবনে দেখা হয় নাই, সে কোত্থেকে জানি ফোন দিল, আহারে আপনার মেয়েটা চান্স পায় নাই, না রে, কি যে করবে, মানে এইগুলা, মানে খুব প্যাথেটিক আছে, এরকম কিছু মানুষ প্রকৃতিতে থাকে। এই আর কি, অনেক ব্যর্থতা আসবে, অনেক ধাক্কা খাবো আমরা, ঘুরে দাঁড়াতে হবে, ওই খাতাটি উল্টে ফেলার মতো, খাতাটি 180 ডিগ্রি ঘুরিয়ে ফেলার মতো। এবং মানে আমার ওই জার্নিটাও ওরকম ছিল না যে খাতাটি উল্টিয়ে ফেলেছি আর কোপ কোপ হয়ে গেছে সবকিছু, না, তারপরে স্ট্রাগল করছি, হয়েছে কোপ কোপ, পরে গিয়ে হয়েছে। সো তোমরাও ভরসা রাখো নিজের উপর, নিজের চেষ্টার উপর, এবং অবশ্যই স্রষ্টার উপর, চেষ্টা করো, ইনশাল্লাহ হবে। থ্যাংক ইউ। আমার আসলে এসব বাংলা কথা বলতেই ভালো লাগে, ওই যে লাইফ কোচ বললাম না, মানে মেন্টরশিপের কিছু কাজকর্ম করি, এই যে সেগুলো আলাদা হিসাব। সরানোর কথা শুনো, আমরা অঙ্কে ফেরত আসি, অঙ্কে ফেরত আসি, গল্পই বলছি। স্বামী রকেটে করে 5 বছর মহাশূন্যে কাটিয়ে ফেরত এসে দেখলো বর্তমানে সাদিয়া স্বামীর চেয়ে 10 বছরের বড়। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আমি বলবো যে আবার একটু ক্লাসের পরিবেশে ফেরত আসি। তোমাকে কোয়েশ্চেন করা হয়েছে,
রকেটের বেগ কত? রকেটের বেগ কত? তোমরা চাইলে অঙ্কটি করতে ক্যালকুলেটরের সহায়তা নিতে পারো, এবং মুস্তাকিম বিল্লাহ, তোর যদি অঙ্কটি করা হয়ে যায় তুই প্রাইভেটলি আমাকে এসএনএসটি পাঠাবি, শুধু আমাকে এসএনএসটি পাঠাবি যদি তোর অঙ্কটি হয়ে যায়। সবাইকে আমি বলবো, সবাই একটা মিনিট একদম সলিডলি 1 মিনিট চেষ্টা করো। আরেকটি কথা বলি সবাই প্লিজ, কথা যখন আজকে বলতেছি আরেকটি কথা বলি, সবাই একটু শুনেন। মানে লাইভ ক্লাস হইলে এগুলা তো অনেক বলতাম, এখন অনলাইনে আসলে আপনি আমার এত দূরে বসে আছেন এবং আমার মনে হচ্ছে যে আপনাকে ফিজিক্সটি পড়ানো অনেক বেশি জরুরি, এই জন্য আসলে অনেক সময় কথা বলা হয়ে ওঠে না। আরেকটি কথা শুনেন সবাই প্লিজ, সবাই শুনেন। যখনই ধরেন এই অঙ্কটা কি আপনি এর আগে করেছিলেন? আপনারা কি এর আগে এই অঙ্কটি বা এই সাদিয়ার স্বামীটা আমি 10 বছর বড় ফিরে এসে দেখলে স্বামীর সাথে 10 বছর বড়, কি একটা কাপচাপ ব্যাপার। সম্ভবত তোমরা বেশিরভাগ মানুষই এই অঙ্কটি হয়তো বা আগে করনি, ওভাবে কোনো গাইড বই টাইড বই অঙ্কটি নেই। সো সম্পূর্ণ অচেনা একটি ম্যাথ, সেটা সৃজনশীল হোক এমসিকিউ হোক, সেটা যখন তোমার চোখের সামনে আসছে, যখন তুমি এইটুকু জায়গা পড়া শুরু করছো, জাস্ট কোয়েশ্চেনটি পড়া শুরু করছো, সাদিয়ার স্বামী সাদিয়ার চেয়ে 10 বছরের বড়, তখনই তোমার প্রথম চিন্তা, ভেরি কেয়ারফুলি শোনেন, একটি সম্পূর্ণ অচেনা অঙ্ক কোয়েশ্চেন পড়া শুরু করার মুহূর্তে আমার চিন্তাটা হচ্ছে ম্যাথটা আমি ইনশাল্লাহ পারবো, ম্যাথটা আমি পারবো। ইনশাল্লাহ এটাই কমন চিন্তা। তুই যদি আজকে আমার ক্লাসের পরে বা কালকে পরশু নতুন যাই অঙ্ক ট্রাই করবি, সেটা টেস্ট পেপার থেকে হোক, গাইড বই থেকে হোক, এমসিকিউ থেকে হোক, আমি দেওয়া হোক, এটা মাইন্ডসেট, এটা তোকে যে কি প্রচন্ড পরিমাণে আগায় নিবে, ইউ হ্যাভ নো আইডিয়া। মানে ব্যাপারটা এরকম না যে ভাই তাহলে কি আমি ম্যাথটা আমি পারবো, এটা চিন্তা করলেই আমি যা ধরবো সব পারবো না। এটা যদি তুমি চিন্তা করো তাহলে, এটা মনোবিজ্ঞানীরা বলেছেন এবং এটা ভাইয়ার এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে হয়তো তুমি 100-র মধ্যে হয়তো 70, 80, 90টি ম্যাথ পারবে, 100টিও পারতে পারো, কিন্তু তুমি যদি এই অঙ্কটি দেখেই চিন্তা করো, ও বাবা কি ভয়ঙ্কর কঠিন নতুন অঙ্ক, ঠিক আছে, নতুন অঙ্ক কি বিদিক, ঠিক আছে, আল্লাহ খোদা রেখে ফেললাম, আল্লাহ এটা কেমনে হবে, ও খোদা জাভেদ ভাই তো এটা বললো না ক্লাসে, তাহলে এখন আমি কি করব, এই যদি তোমার চিন্তাটি হয়, ভাই আই এম সরি, তুমি ধসে গেছো, ইউ আর ড্রয়িং ডেড, তোমার অঙ্ক টঙ্ক আর হবে না, ইউ আর ডেড, তুমি আসলে নাই। আমি কি বুঝাইতে পারছি? চিন্তায় পজিটিভ হন, আমি বারবারই হয়তো এই কথাগুলোই বলছি ঘুরে ফিরে, এটা অনেক ইম্পর্টেন্ট কথা ভাই, অনেক ইম্পর্টেন্ট কথা, আরো বলবো ইনশাল্লাহ, ঠিক আছে, আরো বলবো ইনশাল্লাহ। আর এইচএসসি পরীক্ষা হয়ে গেলে যদি সবকিছু খুলে টুলে যায়, তো ইনশাল্লাহ আমরা হয়তো আমাদের সামনাসামনি ময়মনসিংহ শহরে তো ইনশাল্লাহ যাব বলে প্রবল আশা রাখছি, ঠিক আছে। ওকে, তো কখনোই না এটা না তো অবস্থা ফেললা কিসের নতুন অঙ্ক, আরে জোশ, নতুন অঙ্ক মানে হচ্ছে জোশ, আইশাল্লাহ জোশ একটা অঙ্ক পাইছি, মজা হবে, এবার মজা হবে, ঠিক আছে। সো অলওয়েজ চিন্তা কি, ইয়েস, বিসমিল্লাহির রহমানির রহিম, অঙ্কটি আমি পারবো, এটাই প্রথম চিন্তা। অ্যাকুরেসি বাড়বে, চেষ্টা করো, আজকে থেকে চেষ্টা করো। ঢাকা ভার্সিটির পরীক্ষা বা তোমার বোর্ড পরীক্ষাটিও হয়তো এখন থেকে প্রায় 2.5-2 মাস সলিড সময় ভাই, 2 মাস দিন রাত তামা করে পড়লে এইচএসসির সম্পূর্ণ সিলেবাস, 7টি পেপার, 13টি পেপার সব শেষ হয়ে যাবে ভাই। এখন থেকে প্রতিদিন, হ্যাঁ আমি ইনশাল্লাহ পারবো। আচ্ছা, তাহলে রকেটের ব্যক্তিগত সেটা জানতে চাই, অনেক গল্প হলো, ভালো লাগে, শুকর আলহামদুলিল্লাহ। বরাবরের মতোই ক্যালকুলেটরটি আমি ফেলে এসেছি ওদিকে। তাইবা তাসনিম বলেছো 1.98 10 to the power 8, ভেরি গুড। আচ্ছা, তো অঙ্কটি আমার এই পৃষ্ঠায় হবে না, আর এই লেখাটা আমি মুছতে চাচ্ছি না। তো সূত্রটি তো এইটাই যে টি সমান হচ্ছে টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাই তো কথা। তাইবা তাসনিম, তুমি সূত্র তো এটিই ব্যবহার করেছো। তো সি মানে হচ্ছে আলোর বেগ, এটা তোমার জানতে কোনো সমস্যা নাই, সি হচ্ছে 3 × 10 to the power 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা,
কার যেন বাসায় গেস্ট এসেছে, আমরা একটু মিউটে রাখি। পারভেজ মোশাররফ ভাই, আপনাকে মিউট করে দেওয়া হলো। আচ্ছা, তো এখানে আসলে কোয়েশ্চেনটি খুবই সিম্পল। মুস্তাকিম বিল্লাহ, তুই অঙ্কটি করিসনি? মুস্তাকিম বিল্লাহ, অঙ্কটি এখন করিসনি? টি নট এর ভ্যালুটি কত এবং কোয়েশ্চেনটি হচ্ছে টি এর ভ্যালুটি কত, এই দুইটাই তো তোর জানা লাগবে। এই দুইটা জানলেই তো তুই ইকুয়েশনে বসাই দিবি, ধূপধাপ ক্যালকুলেশন করবি, যোগ বিয়োগের খেলা, গুণ ভাগের খেলা, অ্যানসারটি চলে আসবে। তো প্রশ্ন এখানে দুটোই, যে টি এর মান কত এবং টি নট এর মান কত। কে বলবেন বা তাই বলো বা লেখো, আমাকে জানাও যে তোমরা আসলে কিসের মানটিকে কত ধরেছো। দুটো তো ভ্যালু ধরতে হবে, দুটো টাইমের ভ্যালু ধরে তারপর বসিয়ে দিতে হবে। টি এর মানটি কত এবং টি নট এর মানটি কত? হ্যালো, মাইক টেস্টিং, কেউ কিছু বলছো না? টি নট হচ্ছে 15, টি ধরেছি 20, তাই বা টি নট তুমি 15 ধরেছো, আচ্ছা হয়নি, আই এম সরি, তোমার টি নটটা হয়নি, তাই বা, এবং এক্সকিউজ মি, আই এম সরি। আমার ধারণা তোমার টি নট এবং টি দুটোর একটিও হয়নি, কোনো সমস্যা নেই, আমরা তো প্র্যাকটিস করছি এই কারণেই। তাহলে সবাই একটু আমার কথাবার্তা শুনি প্লিজ, সবাই একটু আমার কথাবার্তা শুনুন। কি হচ্ছে অর্থাৎ সবাই একটু আমার কথা শুনি আমরা। ধরেন এই পুরো অঙ্কটাই আপনি খেয়াল করেন, সাদিয়ার বয়স কত বা সাদিয়ার স্বামীর বয়স কত, সাদিয়া বা সাদিয়ার স্বামীর বয়স কত, এই কথা কি কেউ বলেছে? ঠিক আছে, সাদিয়া বা সাদিয়ার স্বামী, তাদের দুজনের বয়স কত, এই কথা কিন্তু কেউ বলে নাই। মুস্তাকিম বিল্লাহ, তুমি একটি অ্যান্সার লিখেছো, আমি সরি যে ক্যালকুলেটরটা নেই। তুমি আমাকে টি আর টি নট এর মানটি জানাও, অথবা তুমি আমাকে ফলো করো, তাহলেই হয়ে যাবে। তুমি আমাকে টি আর টি নট এর মানটি জানাতে পারো। আচ্ছা, তো যেহেতু সাদিয়া এবং সাদিয়ার স্বামীর কোনো বয়স দেওয়া নাই, তাহলে আমরা যে কোনো কিছু ধরে নিতে পারি। তুই চাইলে সাংখ্যিক মান ধরে নিতে পারিস হচ্ছে সাদিয়ার, আমাদের সাদিয়ার বয়স কত, 14-15, তাই তো সাদিয়া, তাই না? এরকম হচ্ছে আমাদের সাদিয়ার বয়স, বা হয়তো আরো 2-1 বছর কমও হতে পারে, যে সেসব কথা। তো সাদিয়ার বয়স কত? সাদিয়ার বয়স আমি সংখ্যা ধরবো না, আমি একটু অ্যালজেব্রিক ফাংশন ধরে নিই, আমার সুবিধা হয় এক্স। তাহলে এটা হচ্ছে যাওয়ার আগের কথা। তাহলে স্বামীর বয়স কত? স্বামীর বয়স হচ্ছে এক্স প্লাস 10। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই? আচ্ছা, এরপরে আসি কোয়েশ্চেনের একটি বড় কথা। আমি দুটো বাংলা কথা আলাদা করে লিখবো, এই দুটো বাংলা কথা থেকে অনেক সানে নজর বের হবে, এবং টি এর ব্যাপারগুলো যে বুঝতে পারেনি সে বুঝে ফেলবে। টি এর ব্যাপারে যার ঝামেলা ছিল সে ঝামেলাটা এখনই ক্লিয়ার হয়ে যাবে। স্বামী রকেটে করে 5 বছর, ব্লা 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 ব্লা, স্বামী রকেটে করে 5 বছর যা ইচ্ছা তাই করে আসছে। আচ্ছা, তাহলে এবার আমি দুটো কথা বললাম। প্রথম কথা হচ্ছে, মানে রকেটে করেই তো যাবে, রিক্সা করে তো আর যাবে না। তো স্বামী 5 বছর, সরি, মহাশূন্যে কাটিয়ে ব্লা 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 ব্লা, এরকম একটা কথা বললো যে স্বামী 5 বছর মহাশূন্যে কাটিয়ে ফেরত এসে দেখলো। এটাও আর একটা মজার কথা, তোরা খেয়াল করিস, তোদের বইতে গেলে দেখিস, তোরা যত অঙ্ক করবি এই বয়স রিলেটেড, নভোচারী মহাকাশের রিলেটেড, সব অঙ্কে ফেরত আসার একটা কথা থাকে, মুস্তাকিম বিল্লাহ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি একটি হোমওয়ার্ক দিতে যাচ্ছি, একটি ব্যাখ্যামূলক প্রশ্ন আমি হোমওয়ার্ক দিতে যাচ্ছি, সবাই আমার কথা শুনো। আমরা আমাদের বই থেকে যত ম্যাথ দেখবো, এই বয়স টয়স, দুই ভাই, যমজ ভাই, জামাই বউ, চাচা ভাতিজা, যাই হোক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, অলওয়েজ ফেরত আসে। সো খুব ছোট্ট একটি প্রশ্ন তোর কাছে, জাস্ট এখানে খুব ছোট্ট একটি প্রশ্ন, ফেরত না আসলে কি হতো? জাস্ট একটা ভাবনা, এই ভাবনা তোদের মাথায় আসছে কিনা আমি জানি না, বা জাস্ট একটু চিন্তাটা করিস বা একটু বইটা পড়িস। ফেরত না আসলে কি হতো? ঠিক আছে, ফেরত না আসলে কি হতো, ফাইন, ওকে। আচ্ছা, দুইটা কথা বলবো বলছিলাম, সবাই একটু ডান পাশে চলে আসি। এটা ছেড়ে দাও, এক্ষুনি ছেড়ে দাও।
ফেরত না আসলে কি হতো এই সংক্রান্ত চিন্তা ভাবনার এই মুহূর্তে প্রয়োজন নেই, ওটা ছেড়ে দিছি। আচ্ছা, দুটি কথা, এটা হচ্ছে কথা নাম্বার 1। স্বামী 5 বছর মহাশূন্যে কাটিয়ে ফেরত এসে দেখলো। 2 নাম্বার কথা, স্বামী হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কথাটি একটু লিখে নাও, সবাই কথাটি লিখে নাও, আমি ব্যাখ্যা করছি। খাইছি কফি আর বিস্কিট, খাবো একটু পরে, ক্লাস নিচ্ছি, একটু হাইপার আছে। আচ্ছা, স্বামী 5 বছর মহাশূন্যে কাটিয়ে ফেরত এসে দেখলো। আর এটা হচ্ছে একটা কথা, আরেকটা কথা বলতে পারে, স্বামী পৃথিবীর হিসাবে, স্ত্রীর হিসেবে 5 বছর মহাশূন্যে কাটিয়ে, ওই একই কথা, ফেরত এসে দেখলো। তো একই কথা, মানে দেখো দুটো কথা খুব কাছাকাছি কথা, 1 নাম্বার এবং 2 নাম্বার। সবাই একটু কেয়ারফুল হই। প্রথম কথায় কি বলছে, স্বামী 5 বছর মহাশূন্যে কাটিয়ে ফেরত এসে দেখলো ব্লা 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 ব্লা। পরের কথায় বলছে স্বামী এবার পৃথিবীর হিসাবে বা তার স্ত্রীর হিসাবে, সে তার স্ত্রীকে কই রেখে গেছে, স্ত্রীকে তো রেখে গেছে সে পৃথিবীতে, স্ত্রীর হিসেবে 5 বছর মহাশূন্যে কাটিয়ে ফেরত এসে দেখলো। সো এই যে ঘটনাটা, আমি তোমাদেরকে আর জিজ্ঞেস করার ঝামেলায় যাচ্ছি না, আমি একদম খুব সিম্পলি তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি আমরা আসলে কি মেজার করছি। আমরা এখানে আসলে কি মেজার করতে চাচ্ছি এই অঙ্কে, আমার মানে বিবেচ্য বিষয় কি, আমি কি পরিমাপ করতে চাই। আমি আসলে পরিমাপ করতে চাই হচ্ছে স্বামীর বয়স, স্বামীর বয়স, বা সহজ বাংলা কথায় যেটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার হবে অনেক বেশি, সেইটা হচ্ছে মহাকাশচারীর বয়স পরিমাপ করতে চাচ্ছি আমি। সবাই মনোযোগ দিয়ে প্লিজ 2 মিনিট আমাকে কনসেন্ট্রেশন দাও। টি এবং টি নটের কোনো ঝামেলা আর থাকবে না, সবাই কনসেন্ট্রেশন। আমরা কি পরিমাপ করতেছি, আমাদের এই অঙ্কের ঘটনাটা কি, এই অঙ্কের আমাদের ঘটনা কি, দৈর্ঘ্য, ভর না সময়? দৈর্ঘ্য তো আর মাপতেছি না, স্বামীর দৈর্ঘ্য কত দরকার নাই, মাপতেছি স্বামীর বয়স কত। আচ্ছা, তো এই যে প্রথম কথাটা বলছে স্বামী 5 বছর মহাশূন্যে কাটিয়ে ফেরত এসে দেখলো, প্রথম কথাটা সবাই দেখি। প্রথম কথাটা আমাকে কি এখানে এরকম কোনো রেফারেন্স দেওয়া হয়েছে যে এটা পৃথিবীর সাপেক্ষে, মহাকাশচারীর সাপেক্ষে, অমুকের সাপেক্ষে, তমুকের সাপেক্ষে, এরকম কোনো রেফারেন্স আমাকে দেয়া হয় নাই। তার মানে এই যে 5 বছর সময়টা, সবাই কথা বুঝিস, এই যে 5 বছর সময়টা, এই সময়টা কে পরিমাপ করছে, এই 5 বছর সময়টা কে পরিমাপ করছে, এই 5 বছর সময়টা পরিমাপ করছে হচ্ছে স্বামী বা মহাকাশচারী। কি এক মানে সাদিয়ার স্বামী লিখতে গিয়ে একটা ঘের খেয়ে গেলাম। ঠিক আছে, কে পরিমাপ করেছে, স্বামী বা মহাকাশচারী। কি পরিমাপ করেছে, তার নিজের বয়স। কার বয়স, নিজের বয়স। তাহলে এই সিচুয়েশনে কোয়েশ্চেনের কথাটি যদি প্লেইন এরকম থাকে, রাসেল ভাই, সচিন টেন্ডুলকার, সাকিব আল হাসান, যে কেউ, সামিয়া, সায়মা, সুমাইয়া 5 বছর 10 বছর মহাশূন্য থেকে কাটিয়ে ফেরত আসলো, বুঝতে হবে এটি আসলে দেয়া রয়েছে টি নটের মান, টি নট। আচ্ছা, আর পরের কথাটা খেয়াল করি সবাই, স্বামী, এবারও দেখ সংখ্যাটা তো সেম ভাই, কি কনফিউশন, 5 বছরই তো কাটাইছে, কিন্তু এবার সে কার সাপেক্ষে কাটাইছে, এবার সে কাটাইছে স্ত্রীর সাপেক্ষে। কি পরিমাপ করতে চাচ্ছি আমরা, আমরা পরিমাপ করতে চাচ্ছি মহাকাশচারীর বয়স। মহাকাশচারী কোথায়, রকেটে। ভাষা, তোমার কি এই রুমের লাইটটা লাগছিল খুব?
আচ্ছা একটু দেখো প্লিজ, থ্যাংক ইউ। আচ্ছা যেটা বলছিলাম, কি পরিমাপ করা হচ্ছে? মহাকাশচারীর বয়স। মহাকাশচারী কোথায়? রকেটে, অন্য কাঠামোতে। কে পরিমাপ করছে? স্ত্রী। স্ত্রী কোথায়? বাসায় বা পৃথিবীতে। তাহলে দুজন কি ভিন্ন কাঠামোতে। দুজন যদি ভিন্ন কাঠামোতে হয় তাহলে একে অপরের সাপেক্ষে অবশ্যই গতিশীল। তাহলে স্বামীর বয়স বা মহাকাশচারীর বয়স, মহাকাশচারীর বয়স সবাই বুঝে নাও, মহাকাশচারীর বয়স যদি পৃথিবী থেকে কেউ পরিমাপ করে, সেটা ভাই হোক, বউ হোক, দোকানদার হোক, যেই হোক, সেই সময়টি হবে টি। এটা হচ্ছে ভালো কথা, ফিজিক্সের কথা। এরপরেও শর্টকাট আছে, চোরাবুদ্ধি আছে। ভালো কথা ফিজিক্সের কথাটা তোমরা বুঝেছো কিনা বলো। কারো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। এইটুকু বুঝছি কিনা সবাই? ছেলেমেয়েরা সবাই বুঝেছি তাই বা? ওকে ওকে ফাইন, থ্যাংক ইউ। নাজিফা, নাজিফা তুমি শুনতে পাচ্ছ আমার কথা লাউড এন্ড ক্লিয়ার? তুমি শুনে নাও প্লিজ, ভাইয়া বলছি। সেটা হচ্ছে মহাকাশচারীর, মনোযোগ দিয়ে শোনো, কিচ্ছু লিখো না। মহাকাশচারীর বয়স পরিমাপ করা হচ্ছে। এই মহাকাশচারীর বয়সটি কে পরিমাপ করছেন? মহাকাশচারীর বয়সটি পরিমাপ করছেন কেস নাম্বার 1 এ স্বামী নিজেই। কে পরিমাপ করছে? স্বামী নিজেই পরিমাপ করছে। সে নিজেই নিজেরটা পরিমাপ করছে, মানে নিজেই নিজের বয়স পরিমাপ করছে। নিজের বয়স নিজেই পরিমাপ করে। তাহলে এটা কি? নিজেরটা নিজে মাপছি, তাইলে অরিজিনালটা মাপবো, এরকম একটা কথা আছে, বাংলা কথা। যদি নিজেরটা নিজে মাপি, যদি নিজেরটা নিজে মাপি, আসলটাই মাপি। মানে আমার নিজের বয়স কে মাপতেছে? আমি। তাহলে কোনটা মাপবো? আসলটা। তো আসল মানে কি? টি নট। আমার ভর আমি মাপতেছি, কি মাপবো? এম নট। ঠিক আছে, যদি নিজেরটা নিজে মাপি, আসলটাই মাপি, বা যাহা আসল তাহাই মাপি। যদি নিজেরটা নিজে মাপি, যাহা আসল তাহাই মাপি। কবিতা টবিতা হয়ে যাচ্ছে ফিজিক্সের মধ্যে, কবিতা ঢুকানোর। তোমাদের মধ্যে কেউ কি এখানে আছো যাদের হচ্ছে একটু মেডিকেল অ্যাডমিশন টেস্টের ওইরকম একটা ঘরানার টার্গেট থাকে, যাদের, তাদের দেখা যায় যে ফিজিক্সটা অনেকটা একটু কবিতা বা ছন্দ টন্দ দিয়ে মনে রাখার চেষ্টা করে, কারণ ওখানে আসলে অনেক ইনফরমেশন মনে রাখতে হয়। বা যাই হোক, এটা বুঝতে পারছেন সবাই নিশ্চয়ই। ঠিক আছে, সো নাজিফা তুমি জিজ্ঞেস করেছিলে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। স্বামীর বয়স স্বামীই মাপছে। তার মানে কি মাপবে আসলে? তার মানে আসলে সে মাপবে হচ্ছে তার প্রকৃত বয়স। তার মানে সে মাপবে হচ্ছে তার আসল বয়স। সে আসল বয়সটা কত? আসল বয়সটা হচ্ছে টি নট। আর সেকেন্ড কেসে স্বামীর বয়স কে মাপছে? স্ত্রীর হিসাবে বা পৃথিবীর হিসাবে, ভাইয়ের হিসাবে, বাপের হিসাবে। এরা কোথায়? এরা সবাই হচ্ছে পৃথিবীতে। তাইলে ওর হিসাবে 5 বছর কাটাইছে, তাহলে এটা হবে হচ্ছে টি। যদি এই কেস দেওয়া থাকে তাহলে এটা হবে হচ্ছে টি। এইটুকু বুঝছেন নাকি বুঝেন নাই? এইটুকু বুঝছেন সবাই? এইটুকু বুঝছেন সবাই? আচ্ছা, তাহলে এবার একটু আমি আগের পৃষ্ঠাটায় চলে যাই। এবার একটু আগের পৃষ্ঠাটায় চলে যাই আমি। সেটা হচ্ছে, আগের পৃষ্ঠা আমাদের জায়গা নাই, পৃষ্ঠা হচ্ছে এটি, পৃষ্ঠা হচ্ছে এটি। তাইলে এবার আসো, সবাই আমার কথা শোনো, সবাই আমার সাথে থাকো। ছোট্ট একটা ক্যালকুলেশন, খুব সহজ। স্বামী কয় বছর মহাশূন্যে কাটাইছে? স্বামী মহাশূন্যে কাটাইছে 5 বছর। কার সাপেক্ষে? ওর নিজের সাপেক্ষে। নিজের বয়স নিজে মাপছে। তাইলে যখন ফেরত আসার পরে, যখন সে ফেরত আসলো, ফেরত আসার পরে স্বামীর বয়স কত? খুব সিম্পল, স্বামীর বয়স হচ্ছে x+15। এটা বুঝতে কোনো অসুবিধা আছে? স্বামীর বয়স x+15, কারণ যাওয়ার আগে আমার বয়স ছিল কত? x+10। আমি 5 বছর কাটায় আসছি। এই 5 বছর কে মাপছে? আমিই মাপছি। তাহলে আসার পরে আমার এখন বয়স কত? জাস্ট 5 বছরই বাড়ছে। কিন্তু কাহিনী কি ঘটছে? আইসে দেখছে সাদিয়ার বর্তমান বয়স, কোশ্চেনে খুব ভালোভাবে আমি বলে দিয়েছি, সাদিয়ার বর্তমান বয়স, বর্তমানে সাদিয়া স্বামীর চেয়ে 10 বছরের বড়। তাহলে সাদিয়ার বর্তমান বয়স কি হবে? মনে হয় সাদিয়া ক্লাস থেকে চলে গেছে বোধহয়। সাদিয়ার বর্তমান বয়স হবে x+25। স্বামীর বর্তমান বয়সের চাইতে 10 বছর বেশি। স্বামীর বর্তমান, পরে মানে কি? পরে মানে তো এটাই তো হচ্ছে বর্তমান, তাই না? তাহলে কত বছর বেশি? বেশি হচ্ছে 10 বছর। স্বামীর বর্তমান বয়সের চেয়ে 10 বছর বেশি। ঠিক আছে, আচ্ছা। স্বামীর বয়স তো 5 বছর বাড়লো, দেখতেই পাইলি।
যেটা তোরা বুঝতে পারিস নাই, এখন নিশ্চয়ই বুঝতে পারছিস। সাদিয়ার বয়স, বেচারি আমাদের সাদিয়া, লক্ষ্মী মেয়েটা, সাদিয়ার বয়স কয় বছর বাড়ছে? স্বামী যতদিনে 5 বছর কাটাইছে, আল্লাহ মাফ করুক, সাদিয়ার বয়স বাইরে গেছে 25 বছর। তাহলে এই ক্যালকুলেশন তো না বুঝার কিছু নাই। তাইলে এবার হচ্ছে আমাকে ছোট্ট একটি ডিসিশন নিতে হবে। একটি সময় আমি পাইলাম 25 বছর, একটি সময় আমি পাইলাম হচ্ছে 5 বছর, 5 বছর। আমার তো দুটো জিনিস জানা দরকার, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে টি নট। তো এই টি আর টি নট এই দুইটাই কি হবে? এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা হবে। তো কোনটা হবে? সবাই মনোযোগ দিয়ে ভাইয়ের কথা শুনবো প্লিজ, সবাই মনোযোগ দিয়ে কথা শুনবো। কোনটা টি হবে, কোনটা টি নট হবে, কেমনে জানবেন আপনি? আসেন, জানার আছে অনেক উপায়। প্রথম উপায় হচ্ছে এই ফর্মুলা থেকে একটি চটকদার বুদ্ধি দেখে নাও। এল এর মান সারা জীবন এল নটের চাইতে কম হবে। এল নট কি আদি, এল হচ্ছে আপেক্ষিক, তো দৈর্ঘ্য সংকোচন, তাহলে এল এর মান হবে কম, এল নটের মান হবে বেশি। বাকি দুটো, এম এর মান হবে এম নটের চাইতে বড় এবং টি এর মানও হবে হচ্ছে টি, যেটা হচ্ছে আপেক্ষিক সময়, টি এর মানও হবে টি নটের চাইতে বড়। এটা একদম মনে করো একদম সকল কেসের জন্য একদম সত্যি কথা, কোনো মিস নাই, সর্বদাই এটাই হবে। এল এর মান সারা জীবনই এল নটের চাইতে কম, এম এর মান হবে বড়, টি এর মানও হবে বড়। তো তার মানে তো তুই বুঝতেই পারতেছিস টি নটটা কি, টি নটটা হচ্ছে ছোট, টিটা হচ্ছে বড়, এই জন্যই তো কাল দীর্ঘায়ন। তাহলে টি নট যদি ছোট হয়, টি নট যদি ছোট হয়, যেহেতু তুই বলেছিস টি এর মান টি নটের চাইতে বড়, তার মানে তো টি নটের মান ছোট, তাহলে টি নটের মান কত? টি নটের মান হচ্ছে 5 ইয়ার্স। আর টি এর মান কত? টি এর মান হচ্ছে 25 ইয়ার্স। কারো কনফিউশন থাকলে বলতে পারেন। অনেকক্ষণ সময় নিয়েছি এই অঙ্কটি করার জন্য, এতক্ষণ সময় আসলে লাগে না, তবে আমাদের একাডেমিক ক্লাসে দেখা হয় নাই, লাগে এতটুকু সময় একটি অঙ্কের জন্য দিলে আমাদের লস নাই, লাভ হবে ইনশাল্লাহ। টি এর মান 5 বছর, সরি টি নটের মান 5 বছর এবং টি এর মান 25 বছর, এটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, অথবা আরো একটি বাংলা কথা সবুজ কালিতে উপরে লিখবো, সেটিও একটি লিখে নাও দয়া করে, সেটা হচ্ছে যে ফেরত আসে। যে ফেরত আসে, তো কে ফেরত আসে? ফেরত তো আসবে মহাকাশচারী, পৃথিবীর মানুষটা তো আর ফেরত আসার কিছু নাই, যে চলে গেছে সেই তো ফেরত আসবে। যে ফেরত আসে তার সময়টি হবে টি নট, যে ফেরত আসে তার সময়টি হবে হচ্ছে টি নট। ঠিক আছে, এরকম একটা কথা বললেও চলে, বা এইটা হচ্ছে একদম মনে কর একদম অ্যাপ্রোপ্রিয়েট, সহজ, সত্য, সুন্দর কথা। টি এল এম সবার জন্য মারি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ছেলেমেয়েরা তোমরা একটু কাইন্ডলি দয়া করে আমাকে জানাও যে আসলে ব্যাপারটি কি, তোমরা বুঝতে পারছো কিনা, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ভয়েসটি উচ্চারণ করে ডিরেক্ট বলে দিতে পারো। সাদিয়া রহমান, তুমি বলেছো x প্লাস 25, x প্লাস 25 এর পরে কি ভাইয়া? x প্লাস 25 এর পরে তো কিছু থাকবে, যে কি করে হবে না হলো বুঝি নাই ডানে বামে। x প্লাস 25 হচ্ছে বর্তমানে বা ফেরত আসার পরে সাদিয়ার বয়স। কেমনে x প্লাস 25 হইলো? কারণ বলছে ফেরত আসার পরে স্বামীর বয়স যত, ফেরত আসার পরে স্বামীর বয়স কত, এই যে এটা স্বামীর বয়স দেখাই যাচ্ছে, ফেরত আসার পরে স্বামীর বয়স কত? x প্লাস 15। তার চাইতে 10 বছর বড় কে? তার চাইতে 10 বছর বড় হচ্ছে, তার চাইতে 10 বছর বড় হচ্ছে এখন সাদিয়া। তাহলে সাদিয়ার বয়স কত? 15 প্লাস 10 মানে 25। বুঝছিস না সাদিয়া? সাদিয়া হ্যাঁ, তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস, নিশ্চয়ই বুঝতে পেরেছিস। ওকে সাদিয়া, থ্যাংক ইউ। মুস্তাকিম ক্যালকুলেশনটি করো, টি এবং টি নট এর মানটি বসাও, তাহলে বসালে যেটা আসবে সেটি হচ্ছে অ্যান্সার, টি ইকুয়ালস টু হচ্ছে টি নট। মানে সময়টা নিয়েই আসলে আমাদের পেঁচায় বেশি,
এবং যমজ ভাইয়ের ম্যাথ, যমজ বোনের ম্যাথ, জামাই বউয়ের ম্যাথ, ঠিক আছে, দুই বন্ধুর ম্যাথ, এগুলাই আমাদের সময় রিলেটেড ম্যাথ, যেগুলো হচ্ছে আমাদের সৃজনশীলে আমাদেরকে একটু ঘাপাবে, এমসিকিউ তে অত ঘাপাঘাপি নাও করতে পারে। অন্তু বাবু, আমার বাবু অন্তু, আমাদের আজকের ক্লাসে জার্নিটি বেশ বড়, আর আমি অনেকক্ষণ ধরে অনেকগুলো কথা বলেছি। সো ক্লাসটির ভিডিও আমি ক্লাসটি শেষ হলেই খুব দ্রুত তোদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আসলে ভিডিওটি দেওয়ার ব্যাপারে একটু মানে আমার একটু ডিভাইস নিয়ে একটু সমস্যা যাচ্ছিল, শুক্র আলহামদুলিল্লাহ আমি কাটিয়ে উঠেছি। সো আমি ইনশাআল্লাহ দ্রুতই তোদেরকে ভিডিওগুলো দিয়ে দিব, নিজস্ব একটি লিংকে ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন করবি, ভি এর মান বসাই দিবি, সি এর মান বসানো লাগবে না, কারণ ভি এর মান কত দেওয়া আছে বোধহয়, ও ভি এর মানই তো আমরা বাইর করব। হ্যাঁ, ভি এর মান বাইর করব, তাহলে সি এর মান বসাতেই হবে। সি এর মান কত বসাতে হবে? সি এর মান বসাতে হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশন করব এখান থেকে ভি এর ভ্যালুটা কত বাইর করব। তাইবা তাসনিম 2.88 × 10⁸ এরকম একটি অ্যানসারও বলেছে। ছোট্ট কষ্ট দিতাম স্যার, একটা দেন না। বাচ্চারা, ভাইয়ারা, আপনারা ক্যালকুলেশনটা কি করেছো? ক্যালকুলেশনটি কি তুমি করেছো? তাহলে আমরা যদি ক্যালকুলেশনটি করতে চাই, তাহলে আসলে ক্যালকুলেশন করলে কি হবে? ক্যালকুলেশন করলে হবে হচ্ছে এখানে 5 × 5 = 25, স্কয়ার তো আসলে করাই লাগবে। তার মানে হচ্ছে এটাকে পাশে নিয়ে যাই 1 - √v²/c² হচ্ছে 1/25। আমার যে ক্যালকুলেশন আমি আগাচ্ছি এটা ঠিক আছে কিনা আমাকে একটু দেখিয়ে জানাইস তোরা, একটু আমাকে তোরা দেখিয়ে জানাইস। আচ্ছা, তারপরে 1 মাইনাস হবে 1 - 1/25 সমান হচ্ছে v²/c²। রুট ওভার ছিল না, রুট ওভার 1 - v²/c², তো রুট ওভারটা উঠিয়ে দিয়েছি। রুট ওভারটা উঠিয়ে দেওয়ার কারণে এখানে যেই 5টা আছে, যেই 5টা চলে গেছে কোথায়? যেই 5টা চলে গেছে হচ্ছে নিচে, তাই সেটা 1/25 লিখেছি ওটাকে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাইলে এবার কত আসে উপরে? এবার আসে হচ্ছে 24/25 ইন্টু হচ্ছে c², এটা সমান হচ্ছে v²। ব্যাস, চমৎকার, সুন্দর। 24/25 ইন্টু 3 × 10⁸ স্কয়ার। 2.88 কাছে, একটু দেখি 2.93 আসছে আমার। ফাইন ফাইন, বেশ কাছাকাছি অ্যান্সার আমরা করেছি। তাহলে তোর অ্যান্সারটি হয়েছে বলেই আমি বিশ্বাস করি। ডিরেক্ট আমি ক্যালকুলেটরে আমার যে ভ্যালুটা দেখতে পাচ্ছি সেটা মোটামুটি এরকম যে 2.93 ইন্টু হচ্ছে 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে না? সবাইকে আমার সাথে একটু একমত হবে নাকি ভাইয়ারা? সবাই নিশ্চয়ই তোরা আমার সাথে একমত হয়েছিস। 2.93 10⁸ বা ঠিক আছে, ঠিক আছে মুস্তাকিম, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। দ্রুত আরো 2-1টা এমসিকিউ আমরা দেখে ফেলি। একটি ট্রাক দেওয়া আছে তোমাকে, ধরো তোমাকে বলে দিল ট্রাকটির বেগ হচ্ছে 0.8 ইন্টু c, ঠিক আছে? গায়েবী ট্রাক, অ্যাভেঞ্জার্সদের দেশের ট্রাক এটা। টনি স্টার্ক এই ট্রাকটা বানাইছে, এই জন্য এটা আলোর বেগে চলতেছে। ওই পাশ থেকে উড়ে আসছে একটি গাড়ি, উড়ে আসছে না, দৌড়ে আসছে। উড়ে আসছে বললে আর ব্যাপারটা, গাড়িটা উড়ে আসতেছে, দরকার নেই। ওপাশ থেকে একটি গাড়ি দৌড়ে আসছে। তো
সেই গাড়িটির বেগ কত? সেই গাড়িটির বেগও আলোর বেগের বেশ কাছাকাছি। ধরে নিলাম আমাকে বলে দিল গাড়িটির বেগ হচ্ছে 0.7 ইন্টু সি। বুঝি আপনাকে জিজ্ঞেস করেছে দুই গাড়ির চালক একে অপরকে, আমি চারটা অপশন দিব, মানে এটা খুব সহজ একটি এমসিকিউ, কিন্তু দুটো কথা আসলে বলতেই চাই। দুই গাড়ির চালক একে অপরকে, সব নিজের দিকে টিকে লাগবে না, একে অপরকে কত বেগে চলতে দেখবে? কত বেগে চলতে দেখবে বা দেখলো বা কিছু একটা। দুই গাড়ির চালক একে অপরকে কত বেগে নিজের দিকে চলতে দেখলো। আচ্ছা, অপশনস দেই আমরা। প্রথম অপশন হচ্ছে 0.1 ইন্টু সি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে 1.5 ইন্টু সি। তৃতীয় অ্যান্সার হচ্ছে সি। চতুর্থ অ্যান্সার আর ভালো কিছু আমরা পাচ্ছি, ধর ঝামেলা কমায় দেই তোদের, চতুর্থ অ্যান্সারে বললো কোনোটি নয়। কোনোটি নয়। কোনোটি নয়। আমাকে একটু অ্যান্সারটি বলো তোমরা। অন্তু, মিম, ইশরাত। আচ্ছা, তোমাদের এলাকায় কি, ময়মনসিংহে কি এখন এই মুহূর্তে কি বৃষ্টি টিষ্টি হচ্ছে নাকি, বা নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা আছে কি, বা কোনো ক্রাইসিস আছে, বা নেটমেট ঠিক আছে? মানে কেন জিজ্ঞেস করছি এটা একটু বল। কি সুমাইয়া, সামিয়া, সামিয়া রহমান কি বলছো? মানে কোনো সমস্যা নাই এটাই তো বলছো? কোনো সমস্যা নাই এটাই বলছো, ওকে। তাহলে আসলে তাহলে আরেকটা ছোট্ট কথা জিজ্ঞেস করি একটু সাহস করে, হ্যাঁ, মানে সত্যি সত্যি অ্যান্সার দিয়েন, বিনা ভয় পেয়ে। বিনা ভয়ের তো কিছু নাই, ভয় পাবেন কেন? কাউকেই ভয় পাওয়ার দরকার নেই, মানুষ শুধু স্রষ্টাকেই ভয় পাবো আমরা। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম, এই যে আপনারা আমার কাছে রেগুলার বেসিসে ক্লাসগুলো করছেন, আমি যেভাবে আপনাদেরকে পড়াচ্ছি, আই বিলিভ ইটস ইফেক্টিভ। আমি এভাবেই পড়াই, শুকর আলহামদুলিল্লাহ। আমি এভাবেই তো ব্যাচের পর ব্যাচ পড়াচ্ছি, শুকর আলহামদুলিল্লাহ, এমনিই তো হচ্ছে। অনলাইন ব্যাপারটি একটু ডিফারেন্ট অবশ্যই। বড় শহরগুলোতে, ধরো ঢাকা শহর বা চিটাগাং শহরে অনলাইনে, ঢাকা শহরের পোলাপান খুব আখামা ভাই, আরে ভাই অনলাইনে ক্লাস করতে হবে, অনলাইনে দুপ দাপ করে অনলাইন অনলাইন করে জানটা মানা করে দিচ্ছে। ওদের প্রেশারে আমি অনলাইনে পড়ানো শুরু করছিলাম, সেটা আরো অবশ্যই 3-4 মাস আগের কথা। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মানে স্টুডেন্ট তোমরা এখন আসলে 10-11 জন আছো, এটা অবশ্যই থ্যাংক ইউ তোমাদেরকে। প্রথম কথা, তোমরা যে 9 জন এখানে রয়েছে, আমি বাদে 9 জন, তোমাদেরকে প্রথমেই একটি ধন্যবাদ যে তোরা ভাইয়ার সাথে রয়েছিস, ভাইয়ার বকবক গুলো শুনছিস। তারপরেও আসলে আমাদের তো, আমরা আরো স্টুডেন্টের সাথে দেখা করতে চাই, আরো স্টুডেন্ট আমরা চাই। আচ্ছা, এই নিয়ে আমরা কথাবার্তা বলবো। মুস্তাকিম বিল্লাহ, আসি। মুস্তাকিম বিল্লাহ অ্যান্সার দিয়েছে খ। রাকিবুল হাসানও বি অ্যান্সার দিয়েছে। এই যে ইসরাত জাহান, তারপরে হচ্ছে সাদিয়া রহমান, সামিয়া রহমান, হ্যাঁ, তাইবা, তোমাদের কোনো অপশন থাকলে 1.5 সি, তাইবাও বলছে। সো বেশিরভাগ মানুষ তোমরা যেটা বলছো, ভেরি গুড, ভেরি গুড, খুবই চমৎকার একটি অ্যান্সার দিয়েছো তোমরা, 1.5 ইন্টু সি। লজিকটি খুবই পরিষ্কার, আমি তোমাকে খুব সুন্দর করে বলে দিচ্ছি। তোমরা নিউটনিয়ান বলবিদ্যা নিশ্চয়ই পড়েছো, আমার কাছে হোক, অমুকের কাছে, তমুকের কাছে, যেখানেই হোক। ধরো নিউটনিয়ান বলবিদ্যায় দুটো গাড়ি একে অপরের দিকে এগিয়ে আসছে, একটি গাড়ির ভেলোসিটি 20 মিটার পার, সরি, একটি গাড়ির ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড, আরেকটি গাড়ির ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড। তোমাকে বললো এদের সহজ বাংলা কথা, এদের আপেক্ষিক বেগ কত? আমাকে যে এখানে এই যে এত জ্ঞানের কথা কইছে, একে অপরকে কত বেগে চলতে দেখলো, তার মানে ভাই এটা তো সহজ বাংলা কথায় ভাই আমাকে আপেক্ষিক বেগ বের করতে বলেছে, তাই নয় কি? অবশ্যই আমাকে তো আপেক্ষিক বেগ বের করতে বলছে। তো এই দুইটা গাড়ির, ওই যে দুইটা গাড়ি,
বিজি বিজি লাগিয়ে গেলে হারাই যাবো একদম। আচ্ছা, সো এই দুটো গাড়ির মধ্যে আপেক্ষিক বেগটা কত? আপেক্ষিক বেগটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। 100-তে 100 এটি সঠিক উত্তর। কিন্তু তোমরা এই অঙ্কটিতে যে অ্যান্সারটি দিয়েছো না 1.5 সি, তোমরা কি এটা জানো না যে প্রকৃতিতে প্রাপ্ত বা প্রকৃতিতে প্রাপ্ত মানে কি সর্বত্রই সর্বোচ্চ বেগ, যে কোনো এলিমেন্ট, যে কোনো প্রসঙ্গ কাঠামো, যে কোনো সিস্টেম, সর্বোচ্চ বেগটা কত? সর্বোচ্চ বেগটা হচ্ছে আলোর বেগ সি। এটাই ম্যাক্সিমাম ভেলোসিটি। সি হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। সি এর চাইতে বেশি কোনো কিছু হইতে পারবে না। প্রকৃতিতে প্রাপ্ত সর্বোচ্চ বেগ হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। আরো স্পেসিফিক করি, মাধ্যম ভেদে আলোর বেগ আলাদা হয়, তোমরা জানো, জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়েছো, কাঁচে আলোর বেগ এবং পানিতে আলোর বেগ আলাদা। প্রকৃতিতে প্রাপ্ত সর্বোচ্চ বেগটা কত? প্রকৃতিতে প্রাপ্ত সর্বোচ্চ বেগটা হচ্ছে সি। তো যদি কখনো দেখো যে দুটো গাড়ি এরকম একে অপরের দিকে আগায় আসতেছে, এবং খাতাটি বোধহয় তোমার নয়, খাতাটি বোধহয় আমার লাগবে, তো দুটো ভিতরে ঢুকিও না প্লিজ। দুটো গাড়ি একে অপরের দিকে এগিয়ে আসছে, তো যদি যোগ করে দেখি এদের যোগফলের মান সি এর চাইতে বেশি, মানে 1 সি এর চাইতে বেশি, তখন আসলে ওই 1.5 সিটা হবে না। সঠিক উত্তরটি হবে হচ্ছে সি। কেউ না বুঝলে জিজ্ঞেস করো ভাইয়াকে। হ্যালো হ্যালো স্যার, ও এমনিতেই না, সকালে অফিসে ছিল নাকি, সেই জন্য। ইটস ওকে, ইটস ওকে, ও ফাইন ফাইন, ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার, আমি একটা ক্লাসে আছি, আমি শেষ করে আপনাকে ফোন দিই। লাভ ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই একটু কথা শোনো, বাম কোনা দিয়ে একটি ছোট্ট কথা বলেছি, বাম কোনা দিয়ে একটা ছোট্ট কথা বলেছি, মুস্তাকিম খেয়াল করো। হতেই পারে ভুল করার জন্যই আমরা ক্লাসগুলো করি, যাতে আমরা আমাদের ভুলগুলো শুধরে নিতে পারি, ঠিক আছে? ম্যান ইজ মিস্টেক, ম্যান ইজ মর্টাল, এটা অনেক পুরান হয়ে গেছে। মানুষ মাত্রই ভুল করে, এটা নতুন ইংরেজি হচ্ছে ম্যান ইজ মিস্টেক, ঠিক আছে? খেয়াল করো, এই দুটোকে যোগ করো, সবাই কথা দেখি, 0.3 এবং 0.5 এই দুটোকে যোগ করো। এই দুটোকে যোগ করলে কত হবে? এই দুটোকে যদি তুমি যোগ করে দাও, তুমি বুঝতেই পারছো এই দুটোর যোগফলটা কোথায় লিখলে ভালো হয়। 0.8 ইন্টু সি, এটাই তো হবে। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার এইটাই, 0.8 ইন্টু সি, এটাই কারেক্ট অ্যান্সার। যোগ করে দিলেই হয়ে যাবে। কেন? কারণ এটা ওয়ান কে এক্সিট করে নাই, সি কে এক্সিট করে নাই, সি কে এক্সিট করে নাই। বুঝতে পারছো কি তোমরা আমার কথা? হ্যাঁ জি ভাই, আমি এটা ভেবেই অ্যান্সারটি বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, লজিকটি তো ঠিক আছে ভাই, আমি তো তোমাকে বললাম আপেক্ষিক বেগ, দুটো গাড়ি কাছাকাছি আসতেছে, সহজ বাংলা কথা সবাই বুঝেন স্যার, দুটো গাড়ি কাছাকাছি আসতেছে, এদের আপেক্ষিক বেগ যোগ হবে, সেইটা এই যে ডান পাশে, এটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স, নিউটনীয় বলবিদ্যা। যখন গাড়ির বেগটি কম, মিটার পার সেকেন্ড, কয়েক মিটার পার সেকেন্ড বা কয়েক কিলোমিটার পার আওয়ার, সেটা আলোর বেগের ক্ষেত্রেও হবে যদি দুটো গাড়ি একে অপরের দিকে গতিশীল হয়। 0.3 ইন্টু সি, 0.5 ইন্টু সি, যে দুটোকে যোগ করলে ফাইনাল রেজাল্টটি 1 এর চাইতে কম আসে, তখন সেটাই ডিরেক্ট অ্যান্সার, ওটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু যদি 1 এর চাইতে বেশি হয়ে যায়, তখনই হচ্ছে ক্যাচাল। 1 এর চাইতে বেশি হইলেই ক্যাচাল। সবাই বুঝছেন নিশ্চয়ই? সবাই বুঝছেন, থ্যাংক ইউ। ওকে, চলে যাচ্ছি পরের পরের আরেকটি অঙ্ক আমরা দেখে ফেলবো দ্রুত। পরের আরেকটি অঙ্ক আমরা দ্রুত দেখে ফেলবো। আমাকে বলা হলো, এইটাই মোটামুটি আমরা আপেক্ষিকতার আপাতত এইটা আমরা অঙ্কতে আমরা পজ দিব। আমাদের আরো কিছু টপিক আছে, তোমরা জানো যে ফটো ইলেকট্রিক ইফেক্ট, তারপরে হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কি দারুণ জিনিস হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, খুবই যশ। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে কম্পটন ইফেক্ট, এরকম বেশ কিছু জিনিস আছে। তো ওই জিনিসগুলোর ফর্মুলা আমরা দেখে নিব এবং এগুলা থেকে কি কি এমসিকিউ আসে সেগুলোও বলবো। আচ্ছা, আমাকে কি বললো, একটি মিটার স্কেল, একটি মিটার স্কেলের উপর
বসে থাকা অ্যামিবা ছোট্ট ওই যে প্রাণীটা অ্যামিবা, এককোষী জীব, তোরা দেখছিস বায়োলজিতে অবশ্যই পড়ছিস। একটি মিটার স্কেলের উপর বসে থাকা অ্যামিবা স্কেলের দৈর্ঘ্য কত পরিমাপ করবে? এখানে স্কেলের বেগটি দেওয়া লাগবে, বেগটি আমি শুরুতে দেইনি, পরে দিয়ে দিচ্ছি। স্কেলের দৈর্ঘ্য কত পরিমাপ করবে বলা হয়েছে। স্কেলের দৈর্ঘ্য, সরি স্কেলের দৈর্ঘ্য না, আমি একটু আনমাইন্ডফুল হয়ে গিয়েছিলাম, আমি আন্তরিকভাবে দুঃখিত। স্কেলের বেগ দেওয়া আছে 0.8 ইন্টু সি। একটা মিটার স্কেল মানে তোরা বুঝিস যে স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, সেই স্কেলটাকে তুই কি করেছিস, সামহাউ 0.8 ইন্টু সি ভেলোসিটিতে এটাকে তুই থ্রো করেছিস, ঠিক আছে, এটাকে তুই থ্রো করেছিস। তো এই স্কেলটার উপর একটা অ্যামিবা বসাই দিছি, সেই অ্যামিবাটা এই স্কেলটির দৈর্ঘ্য কত পরিমাপ করবে। ক্যালকুলেটরটি আমরা পেয়ে গেছি, আমরা চাইলে অ্যান্সারটি করতে পারি √1 minus v square by c square, that means হচ্ছে 0.641 minus 0.64 মানে 0.36 0.6। যাই হোক, অ্যান্সারটি আমাকে বলেন। খুব সহজ একটি ম্যাথ, অ্যান্সারটি আমাকে বলেন। ক্যালকুলেশন করে এইটা ধরো আমাদের উইদাউট ক্যালকুলেটরে আসার মতো বা ইভেন 2 নম্বরের একটি রিটেনে দিয়ে দেওয়ার মতো এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট ম্যাথ। এই ম্যাথটি দেওয়া যায় ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে বা যে কোনো পাবলিক ভার্সিটি অ্যাডমিশন টেস্টে 1.5 নাম্বার বা 2 নাম্বার এই অঙ্কটি দেওয়া যায়। 0.6 মুস্তাকিম বিল্লাহ, ভেরি গুড। মুস্তাকিম বিল্লাহ অ্যান্সার করেছে কত? মুস্তাকিম বিল্লাহ অ্যান্সার করেছে হচ্ছে 0.6 মিটার। মুস্তাকিম লক্ষ্মী সোনা ভাইটি আমার। বাকি সবাইও একটু খেয়াল করো, আমার ধারণা সময় কম। গুড। নাজিফা তানসুম, এক্সেলেন্ট, ভেরি গুড ভাইয়া। 0.6 মিটার। সবাই একটু খেয়াল করি, তোমরা যারা 0.6 মিটার অ্যান্সারটি বের করেছো বা সবাই করছো, সবাই কি করেছো, লিখেছো এল সমান হচ্ছে L নট ইনটু √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। ঠিক আছে, তুমি L নট এর ভ্যালু বসিয়েছো 1 মিটার, v এর ভ্যালু বসিয়েছো, c এর ভ্যালু বসিয়েছো, যোগ বিয়োগ গুণ ভাগ করেছো, করে কত এনেছো? 0.6 মিটার। কিন্তু কবিগুরু তোমাকে বলেছে, আই এম সরি, তুমি আবারও অ্যাচিভ করেছো -1.25। কেন? কে বলতে পারবেন কেন আমার এই অঙ্কটা ভুল হয়েছে? আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ক্যালকুলেশনে কোনো ভুল হয় নাই, একদম গ্যারান্টি, ক্যালকুলেশনে কোনো ভুল হয় নাই। কি ভুল হবে বলেন? এটা উইদাউট ক্যালকুলেটরে করলেও 1 মাইনাস 0.8 স্কয়ার, 0.8 স্কয়ার মানে কি 0.64, 1 মাইনাস 0.64, তাহলে √ কত হবে 0.36, তাইলে কত, রুটের বাইরে আসলে 0.6। এই তো ঘটনা, ঠিক আছে। তো কি হইলো? তাহলে অঙ্কটা আমার ভুল হইলো কোথায়? কে বলতে পারবেন দ্রুত? আমার সময় নাই, মানে আমাদের সময় নাই, আপনি আমার সময় নাই। অ্যামিবা স্কেলের উপরে বসেছিল এই জন্য কি? ইয়েস স্যার, একের জায়গায় 100 সেন্টিমিটার বসাইতে হবে। নাজিফা আপু, তুমি খুবই শিশুতোষ একটি অ্যান্সার দিয়েছো। ক্লাস 2 এর তোমার ছোট ভাইটি এই অ্যান্সারটি দিলে সারবে। 1 মিটারের বদলে 100 সেন্টিমিটার বা 1000 মিলিমিটার বসালে অঙ্কের কোনো চেঞ্জ আসবে না। কেন চেঞ্জ আসবে? তুই খালি একক কনভার্ট করছিস, চেঞ্জ কেন আসবে? কোনো চেঞ্জ আসবে না। সবাই কথা শোনো, তোমরা একটু আমার কথা শোনো, আমি লাস্ট বারের মতো বলছি, আর বলতে পারবো না অন্তত আজকে। একটু বুঝে নে ভাইয়ারা প্লিজ, অনেকক্ষণ ধরে চিল্লায় বলছি, বাট এই ভুলটা করছিস, ঠিক আছে, এই ভুলটা করতে পারিস বিধাই অঙ্কটা দেয়া হয়েছে। এবার আমি জাস্ট আমার বাংলা কথাগুলোর সাথে, এতক্ষণ ধরে যা বাংলা কথাগুলো বলছি সেই বাংলা কথাটার সাথে আমি আমার ওই সূত্র বা অঙ্কটাকে ম্যাচ করব। সেটা হচ্ছে আমার কি খেয়াল রাখতে হবে স্থির বা গতিশীলের ক্ষেত্রে বা আপেক্ষিকতার অঙ্কের ক্ষেত্রে, আমার কি খেয়াল রাখতে হবে? আমার খেয়াল রাখতে হবে অবজারভার এবং ঘটনা, এরা দুইজন পরস্পরের সাপেক্ষে স্থির না গতিশীল, এটা হচ্ছে প্রথম কথা। এবং সেকেন্ড কথা কি? সেকেন্ড কথা হচ্ছে বিদ্রোহী কবি নজরুল কি বলেছেন?
যদি নিজেরটা নিজে মাপি, যদি নিজেরটা নিজে মাপি, যা আসল তাই মাপি। মানে নিজেরটা মানে কি, মানে নিজের এখন আমার হাতের দৈর্ঘ্য প্রস্থ মাপতে বলে নাই, আমি যেই কাঠামোতে আছি, আমি যদি অবজারভার হই, অবজারভার এবং অবজেক্ট যদি একই কাঠামোতে থাকে, সহজ বাংলা কথা, অবজারভার এবং অবজেক্ট যদি একই কাঠামোতে থাকে, বুঝে নে লাস্ট এন্ড ফাইনাল, ধর এটি একটি রকেট এবং এই রকেট একটি বড় ভেলোসিটিতে 0.8 সি ভেলোসিটিতে উড়ে যাচ্ছে বা কিছু একটা হচ্ছে। এখন এই রকেটের ভিতরে আছে মনে কর একটি স্কেল, স্টিলের স্কেল, এবং যেটাকে আবার পরিমাপ করতেছে, মনে কর যেটাকে আবার পরিমাপ করতেছে অ্যামিবা। অ্যামিবা কোথায়? স্কেলের উপরে, ঠিক আছে? মানে এটা আসলে স্কেলেরই ভেলোসিটি আমি ধরে নিলাম 0.8 ইনটু সি, এটা হচ্ছে স্কেলেরই ভেলোসিটি। অ্যামিবা কোথায়? স্কেলের উপরে। কি মাপতেছে? স্কেলের দৈর্ঘ্য। সবাই কি বুঝতে পারতেছো আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি আমাদের এই অঙ্কটায় অ্যামিবা এন্ড স্কেল পরস্পরের সাপেক্ষে গতিশীল। বলো কে বুঝে নাই? অ্যামিবা এবং স্কেল পরস্পরের সাপেক্ষে গতিশীল। কারো কি এটা এই ধ্বংস ভুল লিখছি। অ্যামিবা এবং আবারও আনমাইন্ডফুল, অন্য জিনিস চিন্তা করলেই ভুল করে ফেলি। অ্যামিবা এবং স্কেল এরা দুজন পরস্পরের সাপেক্ষে স্থির স্থির স্থির। অ্যামিবা এবং স্কেল এরা দুজন পরস্পরের সাপেক্ষে স্থির। কেন? অ্যামিবার স্কেল, এই যে অ্যামিবা এবং স্কেল গতিশীল হইলে দুটোই গতিশীল, স্থির হলে দুটোই স্থির, বোঝো? একে অপরের সাপেক্ষে স্থির। তাহলে ওই স্কেলের উপর বসে থাকা অ্যামিবা স্কেলের দৈর্ঘ্য কত পরিমাপ করবে? অ্যান্সার তোরা বুঝতে পারছিস? কোনো পরিবর্তন হবে না, অ্যান্সারটি হবে 1 মিটার। এটি অ্যান্সার, কোনো চেঞ্জ নাই, কোনো অঙ্কই করা লাগবে না। বুঝতে পেরেছি সবাই? নিশ্চয়ই তোমরা চমৎকার ভাবে বুঝে ফেলেছো বিষয়টি। ওকে রাজিবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, ঝটপট একটু কথা বলে নেই। গতিশক্তি এইটা আমাদের সৃজনশীল এমসিকিউ সকল দিকের জন্য ইম্পর্টেন্ট। গতিশক্তি হচ্ছে দুই প্রকার। গতিশক্তি হচ্ছে দুই প্রকার। একটাকে আমরা কি বলবো? একটাকে আমরা বলবো হচ্ছে সনাতনীয় গতিশক্তি। সনাতনীয় গতিশক্তি কখন হবে? যখন ভি এর মান আলোর বেগের চাইতে অনেক 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 কম, মানে নর্মাল ট্রাক যাচ্ছে, বাস যাচ্ছে, অমুক তমুক যাচ্ছে, ঠিক আছে, মানুষ দৌড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে সব সনাতনীয় গতিশক্তি। ভেলোসিটি অনেক কম, সহজ বাংলা কথায় বেগ অনেক কম, বেগ অনেক কম বা কম আর কি, বেগ অনেক কম বা কম, একই কথা। এই ধরনের কেসে গতিশক্তি সমান কি হবে? এটা তোরা পড়ে আসছিস ছোটবেলা থেকে, তো সেই গতিশক্তিটা ই কে সমান, আমরা সূত্র কি লিখছি সবসময়? আমরা ই কে সমান সূত্র লিখছি হাফ এম ভি স্কোয়ার, তাই না? এখানে আমি এমটা লিখবো না, এম না লিখে দেখো আমি কি লিখতেছি, আমি লিখতেছি হাফ এম নট ভি স্কোয়ার। কেন? কারণ সনাতনীয় গতিশক্তি, এম কইলে তো আমার একটা কনফিউশন, এম মানে তো হচ্ছে আসলে আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর বা এম মানে হচ্ছে গতিশীল ভর, রাইট? এম দিয়ে তো আমরা তাই বুঝাই আপেক্ষিক বা গতিশীল ভর। কিন্তু যখন সনাতনীয় গতিশক্তি বেগের মান অনেক কম, তখন তো আপেক্ষিকতাই খাটবে না, তার মানে বস্তুটির যা অ্যাকচুয়াল ভর তাই। বুঝে নিয়েছো সবাই? ওকে, তাহলে ওখানে এম নট লিখবো। সনাতনীয় গতিশক্তি, ভেরি কেয়ারফুল, এম নট লিখবা, এম নট। কোনটামি করে এম লিখতে যাবা না, একদম মারা খেয়ে শহীদ হয়ে যাবা, অঙ্ক মিলবে না। আরেকটাই চলে আসি, সেইটাকে আমরা কি বলবো? সেইটাকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিক গতিশক্তি। এইটাকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিক গতিশক্তি। তো আপেক্ষিক গতিশক্তি কখন হবে তুই বুঝিস? যখন ভি এর ভ্যালু বেগের মান আলোর বেগের কাছাকাছি।
সি এর কাছাকাছি আর কি, কাছাকাছি, হুবহু তো আলোর বেগ হবে না, কাছাকাছি 0.8 0.7 যেগুলো আমরা দেখে আসছি। এমতাবস্থায় আমরা দুটো সূত্র জানি। প্রথম সূত্রটি জানি হচ্ছে আমরা মোট শক্তির, যেই সূত্রটি মনে কর আমাদের ফিজিক্স বইয়ের সর্বত্র, আমরা আইনস্টাইন কি করছে না করছে এই পৃথিবীতে, কেন নোবেল প্রাইজ পাইছে না পাইছে কিছুই জানি না, বা জাফর ইকবাল স্যারের কল্যাণে আমাকে এক ক্লাস 9 এর ছেলে, 9 পাস করে 10 এ উঠবে রিসেন্টলি, তো ছেলের হয়তো শখ সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, সে আমাকে ধরলো একদিন এই গত 2-3 সপ্তাহের মধ্যে, ভাই এই যে ইকুয়ালস টু এমসি স্কয়ারটা আছে, এখানে ভর শক্তিটা আসলে কিভাবে রূপান্তর হয় এটা একটু আমাকে বলেন। আমি তো আসলে স্টুডেন্ট, আমি চিনি, আমি ওরে বললাম যে তোর কি, তুই এখন কি ফার্স্ট ইয়ারে নাকি তুই সেকেন্ড ইয়ারে উঠে গেছিস, আপেক্ষিকতা তো পড়াবো? বলে না ভাই আমি ক্লাস 9 এর ফাইনাল পরীক্ষা দিব। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। থাকে এরকম যে ইকুয়ালস টু এমসি স্কয়ার আপনারা সবাই জানেন, ই মানে হচ্ছে মোট শক্তি, এম মানে হচ্ছে ভর, মোট ভর, সি হচ্ছে আলোর বেগ। আর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আপেক্ষিক গতিশক্তি, অর্থাৎ এই জিনিসটা আমাদের দরকার, আপেক্ষিক গতিশক্তি। সো এই আপেক্ষিক গতিশক্তি ই কে অফ, এটাকে বললাম আপেক্ষিক, ওটা সনাতনীয়, এটা আপেক্ষিক। ই কে আপেক্ষিক সমান কি হবে? ই কে আপেক্ষিক সমান হচ্ছে এমসি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার, যেখানে এম এবং এম নট দুজনেই আলাদা পরিচয় বহন করে। এম এবং এম নট দুজনেই আলাদা পরিচয় বহন করে। আমাদের ক্লাসে স্টুডেন্টের সংখ্যা বেশ কমে যাচ্ছে, বেশ ভালো। এম মানে কি? এম মানে হচ্ছে তার গতিশীল ভর, এম মানে হচ্ছে তার গতিশীল ভর। এম নট মানে কি? এম নট মানে হচ্ছে তার, সরি, এম নট মানে হচ্ছে তার আদি ভর বা স্থির ভর বা নিশ্চল ভর বা প্রকৃত ভর। ঠিক আছে, বুঝতে পেরেছি ছেলে মেয়েরা? বুঝতে পেরেছি নাজিফা, সামিয়া, তাইবা? এইচএসসি এক্সাম নিয়ে যে নিউজটি হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নিউজটি তো আব্বু আম্মু ভাই বোন ওরাও দেখে রাখলে পারে। দীপুমণি আপা নিশ্চয়ই এরকম কথাটি আমাদেরকে বলেননি যে প্রত্যেক স্টুডেন্টকেই নিউজ দেখতে হবে, নিউজ দেখলেই 50% পাস, এরকম কথা তো নিশ্চয়ই বলেননি। তো তাহলে এত নিউজ দেখার পেছনে এত উৎকণ্ঠা কেন? আচ্ছা, একটাই তো চ্যাপ্টার পড়ছি আমরা, তোমরা এখানে যে কয়জনই আসো একটু আমার সাথে থাকো 15 to 20 মিনিটস, আমি একটু টান দিয়ে শেষ করে দিব। সামনে যে জিনিসপত্র আছে ওখান থেকে আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে খুবই অল্প জিনিসপত্র আসবে, সবাইকে বলবো একটু থাকো। আর তোমাদের স্টুডেন্ট সংখ্যা বৃদ্ধি নিয়ে, আচ্ছা তোমরা তো সবাই ওই যে ফেসবুক ওই গ্রুপটায় আছো, ফেসবুক গ্রুপ, রাইট? ফেসবুক গ্রুপটায় আছো, তো তোমাদের কি আলাদা কোনো মেসেঞ্জার গ্রুপ আছে? মেসেঞ্জারের কোনো গ্রুপ কি রয়েছে তোমাদের? না বোধহয়। আচ্ছা, মেসেঞ্জার একটি গ্রুপ রয়েছে, ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আপাতত এগুলো বাদ দিয়ে, আপাতত এসব আউট কথা বাদ দিয়ে, ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্টে কি বলা হয়েছে বাংলাটা পড়ে নিও, খুব সিম্পল কথা হচ্ছে এটা হচ্ছে একটা ধাতব প্লেট। তো এই ধাতব প্লেটের উপর কে এসে আপতিত হবে? ধাতব প্লেটের উপর আপতিত হবে হচ্ছে ফোটন কণা বলতে পারে, অথবা বলতে পারে হচ্ছে আলোক রশ্মি, দুটো একই কথা। ফোটন কণা বা আলোক রশ্মি। তো এই যে ফোটন কণা বা আলোক রশ্মি বের হয়েছে, তো তোমরা এটা নিশ্চয়ই জেনে থাকবে ফোটনের মোট শক্তি, ফোটনের মোট শক্তি। তো এই যে ফোটন কণা বের হয়েছে, এই ফোটনের কি, এই ফোটনের আমার জানা প্রয়োজন হচ্ছে মোট শক্তি। তাহলে মোট শক্তি ই সমান কি হবে? ই সমান হবে হচ্ছে এইচ ইন্টু এফ। এফ মানে তোমরা নিশ্চয়ই জানবে আপতিত আলোর কম্পাঙ্ক, এফ হচ্ছে আপতিত আলোর কম্পাঙ্ক, এবং এই জায়গা দিয়ে হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে আপতিত আলোর ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। সংক্ষেপে লিখলাম, মনে রাখবো এই তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে অ্যাংস্ট্রম এককে, অ্যাংস্ট্রমকে 10 ইনভার্স 10 করে নিয়ে যাইতে হবে হচ্ছে মিটার। আচ্ছা
ঠিক আছে? তো এই যে ফোটন কণা এসে আপতিত হয়েছে, এই ফোটন কণা এসে আপতিত হওয়ার কারণে এখান থেকে কি হয়েছে, এখান থেকে একটা ইলেকট্রন মুক্ত হয়ে দৌড় দেয়। ইলেকট্রন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কি করে ইলেকট্রন? ইলেকট্রন হচ্ছে মুক্ত হয়ে দৌড় দেয়। কেন মুক্ত হয়ে দৌড় দেওয়ার কথাটা আসছে? এটা তোরা জানিস যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, আর ভিতরে কি ছিল, নিউক্লিয়াসের ভিতরে ছিল হচ্ছে প্রোটন পজিটিভ। তো ওই পজিটিভ নেগেটিভের মধ্যে একটা আকর্ষণ থাকে, পজিটিভ নেগেটিভ বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, স্বাভাবিক। তো ওই পজিটিভ নেগেটিভ আকর্ষণটা ভাঙা লাগে। তো এই যে মুক্ত হওয়ার কথা কেন আসছে, ওই পজিটিভ নেগেটিভ। তো এই যে মুক্ত হয়, তোমরা জেনে থাকবে যে মুক্ত হতে একটি শক্তি ব্যয় হয়। মুক্ত হতে ইলেকট্রনকে তার ওই সেটআপ থেকে, প্রোটনের আকর্ষণ থেকে মুক্ত করতে ব্যয়িত যেই শক্তি, মুক্ত করতে ইলেকট্রনকে, কাকে কাকে মুক্ত করতে? ইলেকট্রনই মুক্ত হয়েছে, আর কেউ নাই। মুক্ত করতে, সরি, মুক্ত করতে ব্যয়িত যেই শক্তি, সেই শক্তিকে বলে, তোমরা জানো, কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক বা ওইটাকে বলে হচ্ছে ওয়ার্ক ফাংশন। তো এই কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন ফাই ইকুয়ালস টু কি? ফাই ইকুয়ালস টু হচ্ছে এইচ এফ নট অথবা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা ম্যাক্স। দুটো কথা মনে রাখতে হবে। ল্যামডা ম্যাক্স মানে আসলে মনেই থাকবে এটা তার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। জাস্ট এফ নটটা কি, এটাও তোরা খুব ভালো জানিস, অনেকবার পড়ছিস। এইটুকু জায়গা থেকে তোরা দেখবি এই চ্যাপ্টারের সবচাইতে বেশি এমসিকিউ আসছে। এইটুকু জায়গা থেকে এই চ্যাপ্টারের সবচাইতে বেশি এমসিকিউ আসছে। এফ নটটা কি? এফ নটটা হচ্ছে সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্কটা হচ্ছে আপতিত আলোর এফ মিনিমাম, সর্বনিম্ন কম্পাঙ্ক, এবং তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে ম্যাক্সিমাম। এবং এটা তোরা জানিস যে তরঙ্গ, তাহলে যেটা তোরা মনে রাখবি যে শক্তি হচ্ছে আসলে কম্পাঙ্কের সমানুপাতিক। শক্তি হচ্ছে আসলে কি? শক্তি হচ্ছে আসলে কম্পাঙ্কের সমানুপাতিক। ও নিজু নিছিল ও কি জানি একটা সার্কেল মার্কেল ডায়াগ্রাম বোঝানোর জন্য, বললা বোঝানোর জন্য। আর ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ ল্যামডা, আবার এফও হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল উইথ ল্যামডা। ঠিক আছে? মানে ই এবং এফ, শক্তি এবং কম্পাঙ্ক, এরা হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক থেকে প্রচুর এমসিকিউ আসবে পরীক্ষায়। সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক থেকে প্রচুর প্রচুর এমসিকিউ আসবে। তাহলে ই প্রপোর্শনাল এফ আর ল্যামডার ব্যস্তানুপাতিক, দুইজনই ই এবং এফ দুইজনই ল্যামডার ব্যস্তানুপাতিক। ঠিক আছে? আচ্ছা, তাহলে সূচন কম্পাঙ্ক ইলেকট্রন মুক্ত করে ফেলছি, দৌড় দেয়। তো ইলেকট্রন যদি দৌড় দেয়, যে কোনো কেউ দৌড় দিলে কি হবে? জায়গা একটু কমে গেছে। যে কোনো কেউ দৌড় দিলে তার তৈরি হবে হচ্ছে একটি গতিশক্তি। দৌড় দিলে তো গতিশক্তি হবে, এটা স্বাভাবিক। সেই গতিশক্তি সমান কি? গতিশক্তি সমান হচ্ছে হাফ এম নট। এম নট কেন? এটা ইলেকট্রনের নিশ্চল ভর। হাফ এম নট ভি ম্যাক্স স্কোয়ার। পরিচয়গুলো লিখে দেই। এম নটটা কি? এম নটটা হচ্ছে ইলেকট্রনের নিশ্চল ভর। ইলেকট্রনের নিশ্চল ভর বা প্রকৃত ভর তোরা জানিস 9.20 এবং ভি ম্যাক্সটা কি? ভি ম্যাক্সটা হচ্ছে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। ভি ম্যাক্সটা হচ্ছে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। ঠিক আছে? বুঝতে পারছি সবাই? তাহলে এগুলো হচ্ছে টুকরা টুকরা জিনিস। শুধু এটা থেকে এমসিকিউ হতে পারে, শুধু এটা থেকে এমসিকিউ হতে পারে, শুধু এটা থেকেও এমসিকিউ হতে পারে, অথবা সৃজনশীল বা এমসিকিউ যে কোনো জায়গায় পুরো হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট যদি আমরা বসাই, তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো আপতিত আলোর শক্তি সমান ফাই প্লাস ই কে, কার? ইলেকট্রনের। তাহলে ফাই সমান কি? এইচ এফ সমান হচ্ছে এইচ এফ নট, এফ নট এর পরিচয় জানিস, প্লাস হচ্ছে হাফ এম নট ভি ম্যাক্স স্কোয়ার। নির্গত ইলেকট্রন সর্বোচ্চ বেগে দৌড় দিবে। অথবা এটা থেকে কি লেখা যায়?
HC divided by lambda equals to HC divided by lambda max plus half m naught v max square। এটাই হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট। এত বড় সূত্রের ম্যাথ অবশ্যই সৃজনশীলে আসবে, আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে একেবারেই কখনো আসবে না, একেবারেই কখনো আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই সূত্র যে তিনটি লাইন ব্যবহার করতে হচ্ছে আসতে পারে যদি শাহজালাল ভার্সিটি হয়। শাহজালাল ভার্সিটি কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট, তোমরা জানো বা জানি না তোমরা জানো কিনা, জানা উচিত। অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন একরকম, শাহজালাল ভার্সিটির বিজ্ঞান শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ঘটনা। আর এখান থেকে আরেকটা ছোট্ট জিনিস আছে, ছোট্ট জিনিস, নিবৃত্তি বিভব বা স্টপিং ভোল্টেজ। নিবৃত্তি বিভব বলে একটা ভোল্টেজ আছে, নিবৃত্তি বিভব। ব্যাটারিকে উল্টা ভাবে বসাইতে হয়, এটা হচ্ছে প্রথম কথা। ব্যাটারিকে উল্টা ভাবে বসাইতে হয়, বাংলায় বলছি উল্টা ভাবে, ফিজিক্সে বলা হয়েছিল বিপরীত ক্রমে, তো আপাতত বাংলাতেই থাকুক। ব্যাটারিকে যদি আমরা উল্টা ভাবে বসাই তাহলে ব্যাটারির যেই ভোল্টেজের জন্য, আগে উল্টা ভাবে বসাইতে হবে, এটা প্রথম কথা। ব্যাটারির যেই ভোল্টেজে, ব্যাটারির যেই ভোল্টেজে ইলেকট্রন মুক্ত হয়ে স্থির থাকে, কি একটা ক্যাচাল, কি কইছে, ইলেকট্রন মুক্ত হয়ে স্থির থাকে, সেই ভোল্টেজকেই কি বলা হয়, সেই ভোল্টেজকেই বলা হয় নিবৃত্তি বিভব বা স্টপিং ভোল্টেজ। এটাকে লিখে হচ্ছে ভিএস দ্বারা। শুধু ফর্মুলাটি লিখে দিচ্ছি, নিবৃত্তি বিভব বের করার সূত্রটি হচ্ছে ই ইনটু ভিএস সমান হচ্ছে, ইলেকট্রন স্থির থাকে, তাহলে সহজ বাংলা কথায় নিবৃত্তি বিভব আসলে কাকে প্রতিহত করে দিয়েছে? নিবৃত্তি বিভব প্রতিহত করে দিয়েছে গতিশক্তিকে। তাহলে হাফ এম নট ভি ম্যাক্স স্কোয়ার। বাকি সবকিছুর মান জানা থাকলে এখান থেকে ভিএস বাইর করতে পারবেন, বা ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ অবশ্যই। ঠিক আছে, চার্জের মান 1.6 10 ইনভার্স 19 বুঝিছি তো তোমরা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, নিবৃত্তি বিভব বুঝতে পারছিস সবাই? নিশ্চয়ই বুঝতে পেরেছিস, নিশ্চয়ই বুঝতে পেরেছিস। আমি একটু সামনে চলে যাব। তোরা কি আছিস আমার সাথে? তোদেরকে অনেক কষ্ট হচ্ছে? মুস্তাকিম, নাজিফা, রাকিবুল, সামিয়া, তাইবা, ভাইয়ারা, ভাইয়া আজকে আসলে কিছুটা বাংলা কথা আউট কথা বলেছি, এই কথাগুলো বলা দরকার। এই ধরনের স্বাভাবিক, তোমাদের কষ্ট লাগাটি উচিত নয় আসলে, কারণ চিৎকারটি ভাইয়াকে করতে হচ্ছে, ভাইয়াকে লিখতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। শুকর আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে, কিছু মানুষ আমার কথা শুনছে, আরো বেশি শুনলে আরো ভালো লাগতো। যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। শোনো, আচ্ছা আরেকটা কথা আমি ভুলে যাব, একটু তোমাদের এখানে কে আসলে স্মার্ট? তোমরা সবাই স্মার্ট, থ্যাংক ইউ মুস্তাকিম, তোমরা আসলে চমৎকার স্মার্ট কিছু মানুষ। আর তোমাদের যে মেসেঞ্জার গ্রুপটি রয়েছে সেই গ্রুপে কি তোমরা এই 9-10 জনই মানুষ, নাকি আরো অনেক মানুষ আছে? এগুলো একটু আমাকে জানাও, বা একটু একজন দুইজন একটু এই ব্যাচ থেকে একজন দুইজন একটু ভলেন্টিয়ার আসো, ভলেন্টিয়ার আসো আমার কাছে। এখানে এখন ঝামেলা করাই যাবে না, আমি দুজন ভলেন্টিয়ার পেয়ে গেছি। একজন হচ্ছে নাজিফা, ঠিক আছে, একজন হচ্ছে নাজিফা, নাজিফা তুমি হচ্ছে ভলেন্টিয়ার ক্লাস রিপ্রেজেন্টেটিভ, আর আরেকজন হচ্ছে অবশ্যই এমবি। এমবি মানে কি? মেগাবাইট না, মুস্তাকিম বিল্লাহ। তোমরা দুজন কি করবে আমার সাথে, আমাকে মেসেঞ্জার গ্রুপে আপাতত অ্যাড দেওয়ার দরকার নেই, কিন্তু তোমরা আমাকে পার্সোনালি আমার ইনবক্সে একটু নক করবে দুইজনই, তাহলে আমি একটু তোমাদের সাথে কথা বলবো। যে কোনো একজন নক করলেই হয়, তো দুইজনই নক করিস, কারণ একজন ছেলে একজন মেয়ে থাকলে আমি একটু পুরোটা কভার করতে পারবো। তো আমাকে একটু ইনবক্সে নক করিস, আমার ফেসবুক আইডি তো জানিসই। ক্লাসটি শেষ হলে সকল পৃষ্ঠার স্ক্রিনশট সম্বলিত পিডিএফটি আমি তোমাকে ইনশাল্লাহ পাঠিয়ে দিব। পিডিএফটি আমি তোমাকে ইনশাল্লাহ পাঠিয়ে দিব, সুন্দর একটি পিডিএফ পেয়ে যাবে। কোথা থেকে পাবে পিডিএফ? তোমরা তোমাদের রিপ্রেজেন্টেটিভদেরকে ধরবে, ছেলেরা ধরবে মুস্তাকিম বিল্লাহকে, আর মেয়েরা ধরবে হচ্ছে নাজিফাকে। ঠিক আছে, তোমরা আমাকে ইনবক্সে নক করবা, এখন আর কথা নাই।
আচ্ছা, কম্পটন ইফেক্ট। কম্পটন ইফেক্টে প্রথম কথা হচ্ছে, কম্পটন ইফেক্টেও ওই আগের বার যা ঘটনা ঘটছে সব ঠিক থাকবে, শুধু একটি ছোট কথা, এখানে থাকবে হচ্ছে একটি মুক্ত ইলেকট্রন, একটি ফ্রি ইলেকট্রন থাকবে। একটি কি থাকবে? একটি ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন থাকবে। তো মুক্ত ইলেকট্রনের ব্যাপারটা কেন আসছে সেটা একটু বলে দিচ্ছি, শুনে নাও, এক লাইন শুনে নাও। এখানে যে ইলেকট্রনটা ছিল, যেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টে বের হয়েছে, এই ইলেকট্রনটাকে মুক্ত করা লাগছে কেন? সে নিউক্লিয়াসের সাথে পজিটিভ নেগেটিভের বন্ধনে আবদ্ধ ছিল। কিন্তু কম্পটন ইফেক্টে এইটা ভাই, এইটা তোকে বোর্ডে টেস্ট মানে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, এটা ভাইভাতে জিজ্ঞেস করার মতো একটা প্রশ্ন। তুই খেয়াল কর, বিষয়টা খেয়াল কর, আমি তোকে জাস্ট ছবিটা দেখাই। এই হচ্ছে একটি ইলেকট্রন, এবার কি হয়েছে, এবার একটি ওই আগের মতোই কি হয়েছে, এখান থেকে একটি ফোটন কণা, এখান থেকে একটি ফোটন কণা বা আলোক রশ্মি আপতিত হয়েছে। খুব ভালো কথা, ফোটন কণা বা আলোক রশ্মি আপতিত হয়েছে। তো সে আলোক রশ্মি বা ফোটন কণার শক্তিটা কত? শক্তিটা হচ্ছে E সমান hf অথবা হচ্ছে hc বাই ল্যামডা, ঠিক যেমনটা আগে ছিল। এখন এই ইলেকট্রনটাকে মুক্ত করার দরকার নাই। এই ইলেকট্রনটার জন্য আমাদের কোনো কার্য অপেক্ষকের প্রয়োজন নেই। কেন কার্য অপেক্ষকের প্রয়োজন নেই? কারণ এই ইলেকট্রনটি একা একা ফ্যাঁ করে রাস্তায় বা যে কোনো একটি ধাতব প্লেটের মধ্যে যে কোনো একটা জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তো এই ইলেকট্রনটিকে আমার আর মুক্ত করা লাগবে না। তো এই জায়গায় কোনো ওই নাই, কি নাই, কার্য অপেক্ষক নাই। তো এই জায়গায় ঘটনা যেটা হবে, এই ধাক্কাধাক্কি মারামারির পরে কম্পটন ক্রিয়ায় যখন ইলেকট্রনের সাথে যখন এই ফোটন কণাটির ধাক্কাধাক্কি মারামারি হবে, তখন এরা দুজনেই বিক্ষিপ্ত হবে। ইলেকট্রনটি বিক্ষিপ্ত হয়ে চলে আসবে এই দিকে, ইলেকট্রনটি যে কোনো একটি অ্যাঙ্গেলে বিক্ষিপ্ত হয়ে চলে আসবে। ওই অ্যাঙ্গেলটি তোর দরকার নাই। ইলেকট্রন কত অ্যাঙ্গেলে বিক্ষিপ্ত হচ্ছে তোর দরকার নাই। তোর কি দরকার? তোর দরকার হচ্ছে ফোটনের বিক্ষেপণ কোণ। এই যে এটা লাফায় লাফায় চলে যাচ্ছে, এটা হচ্ছে, একটু সাইলেন্ট প্লিজ, আই এম সরি, আমার একটু একটা জিনিস কারেকশন করা দরকার। তোদের কিছু করতে হবে না, তোরা জাস্ট কাম এন্ড কুল থাক, কাম এন্ড কুল থাক, কিচ্ছু করতে হবে না তোদের। ভাইয়া জাস্ট এই তীর চিহ্ন দুইটাতে ঢেউ দুইটাকে একটু আলাদা আঁকবো। এই হচ্ছে একটা ফোটন, এই ফোটনটার আমি নাম দিলাম হচ্ছে আপতিত ফোটন। এটা হচ্ছে আপতিত ফোটন, আপতিত ফোটন। এটা একটা সেকেন্ড তোমরা লিখতে থাকো। আর ওইটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটন, লিখতে থাকো। স্যার বলেন। ওকে, আমি, হ্যাঁ শিওর বেবি, আমি ক্লাসটি শেষ করে আমি জিনিসটি দেখে তোমাকে ফোন দিব। আই লাভ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ, বাই। তাহলে এই যে থিটা, এই থিটার পরিচয় কি? এই থিটার পরিচয় হচ্ছে, থিটার নাম হচ্ছে ফোটনের বিক্ষেপণ কোণ। ফোটনের বিক্ষেপণ কোণ ভাই শুনে রাখো, জাস্ট জানাই যাচ্ছি, এগুলো ডিরেক্ট সৃজনশীল। এমসিকিউতে এগুলার কোনো গান হবে না। এইচএসসি পরীক্ষা দিতে হবে, এই জন্যই বলে যাচ্ছি। এমসিকিউতে কি আসবে সেটাও বলবো, শুনে নাও। এই যে ফোটনটা আছে নীল রঙের ফোটন, এই ফোটনটাকে আমি কি বলবো? এই ফোটনটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটন। তো এই যে বিক্ষিপ্ত ফোটন আছে, এই বিক্ষিপ্ত ফোটনের শক্তি যদি ই প্রাইম হয়, শক্তি তো চেঞ্জ হবে। ইলেকট্রনটা আগে স্থির ছিল, ইলেকট্রনটা আগে কি ছিল? ইলেকট্রনটা আগে ছিল স্থির। ওই জায়গায় ইলেকট্রনটা গতিশীল হয়েছে, কোনাকুনি দৌড় দিচ্ছে, তাহলে ইলেকট্রন গতিশীল হয়েছে। তো ইলেকট্রনকে কিছুটা শক্তি দেয়া লাগছে। ইলেকট্রনকে এই শক্তিটুকু কে দিয়েছে? ইলেকট্রনকে এই শক্তিটুকু দিয়েছে ফোটন। তাহলে ফোটনের শক্তি কিছুটা কমবে। তাহলে ই প্রাইম সমান হচ্ছে এইচ এফ প্রাইম সমান হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম। মনে রাখতে হবে যতগুলো প্রাইম লিখেছি সেগুলো কাদের জন্য? বিক্ষিপ্ত, বিক্ষিপ্তর জন্য। আর আপতিতর জন্য কোনো ক্যাচাল নাই। তাহলে ভাই মনে রাখতে হবে কি? মনে রাখ, আমার পাবলিক ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এটা আসবে, সেটা হচ্ছে ই প্রাইমের মান ই এর চাইতে ছোট। বিক্ষিপ্ত ফোটনের শক্তি আপতিত ফোটনের শক্তির চাইতে কম। এফ প্রাইমের মান এফ এর চাইতে কম। শক্তি আর কম্পাঙ্ক তো সমানুপাতিক, একটা কম হইলে আরেকটাও কম হবে। কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা, বাট তরঙ্গ দৈর্ঘ্যটা তো কেচাল। তো তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে উল্টা। ল্যামডা প্রাইম ইজ গ্রেটার দেন হচ্ছে ল্যামডা। এইটুকু কাপ কাপ ইনফরমেশন, এইটুকু লিখে রাখো খুব সুন্দর করে।
প্রাইম গুলা সব হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের, আর নরমাল গুলা হচ্ছে সব আপতিত ফোটনের। এটা এমসিকিউ তে আসবে। এবার আমরা কম্পটন ইফেক্টের জাস্ট দুটো সূত্র একটু লিখে নিব আমরা যখন বোর্ড পরীক্ষার আগে এগুলোর সৃজনশীল গুলো সলভ করবো। বা তোমরা অবশ্যই নিজ দায়িত্বে বাসা থেকে বই থেকে সৃজনশীল গুলো অবশ্যই সলভ করতে পারো। তাহলে তাহলে কম্পটন ইফেক্ট, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য সেটা হচ্ছে ডেল ল্যামডা। ডেল ল্যামডা, অথবা এটাকে আমি লিখতে পারি কি, এটাকে আমি লিখতে পারি ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা। কারণ ওই যে বলছি বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা কম। ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, ইজ ইকুয়ালস টু হচ্ছে h ডিভাইডেড বাই m নট c, h ডিভাইডেড বাই m নট c। তারপর সূত্র কই, সূত্র ভুলে গেছেন? into 1 minus cos theta, 1 minus cos theta। এটা হচ্ছে পরের পরের তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্য, এইটা হচ্ছে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য। একদম ফাটায় সৃজনশীল ভাই, এগুলো কোনো মানে কোনো এমসিকিউ এগুলো আসার চান্স, এই সূত্র থেকে আসার চান্স কম, সর্বোচ্চ সূত্রটি চিনতে দিতে পারে। দেখ আমি আসলে পুরো চ্যাপ্টারটি যখন তোকে পড়াচ্ছি বারবারই বলি, আসলে চাচ্ছি যে আসলে চ্যাপ্টারের সকল কিছুই কভার হয়ে যাক, কোনো কিছুই মিস না যাক, কোনো কিছুই মিস না যাক, ঠিক আছে? আচ্ছা, তো এইটুকু হলো। আর আরেকটি লামসাম ছোট কথা, আরো দু একটা ইনফরমেশন বলে দিচ্ছি। এই দু একটা ইনফরমেশন একটু লিখে নাও, এটা তোমরা জানো নিশ্চয়ই। সেটা হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের একটি সম্পর্ক, এটা আসলে আমরা নিউটনিয়ান বলবিদ্যাতেই পড়ে এসেছি। সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি E কে ইকুয়ালস টু হচ্ছে PS স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস m। পি দিয়ে কি বোঝাচ্ছে? অবশ্যই পি দিয়ে বোঝাচ্ছে মোমেন্টাম, ভরবেগ। পি দিয়ে বোঝাচ্ছে মোমেন্টাম, ভরবেগ। E কে ইকুয়ালস টু PS স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস m। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে বিষয়, কিছু ছোটখাটো জিনিসপত্র পড়তে হবে। আলোকবর্ষ, 1 আলোকবর্ষ, 5 আলোকবর্ষ, এগুলা পরীক্ষায় আসে খুব। কিছু ডেটা দেখা যায় 5 আলোকবর্ষ সমান কত, এটা আমি হিসাব করার অনেক আগেই অনেক স্টুডেন্ট বলে ফেলে, কারণ তাদের আসলে মুখস্থ দাপার দাবা এটা অ্যান্সার। কিছু জিনিস একেবারে মুখস্থ রাখলে খারাপ নেই, কিন্তু দেখে শুনে দাগাতে হবে, ভুল করা যাবে না। তারপরে হচ্ছে ইলেকট্রন ভোল্ট, তারপর মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? এগুলা থেকে জুলে কনভার্ট করা। এরা কিন্তু কি, এরা হচ্ছে শক্তির একক, ঠিক আছে? এই শক্তির একক, এদেরকে জুলে কনভার্ট করা লাগে, বা জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করা লাগে, এরকম বিভিন্ন জিনিসপত্র কনভার্ট করা লাগে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে কি বলা হয়েছে, কোনো গ্যাঞ্জামে না করি। ডেল এক্স হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা, ডেল পি হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা। বলেছে এই দুইটা গ্রেটার দেন অর ইকুয়ালই তো, হ্যাঁ, গ্রেটার দেন অর ইকুয়াল কি হবে, গ্রেটার দেন অর ইকুয়াল হবে হচ্ছে এইচ কাট ডিভাইডেড বাই 2। এইচ কাট মানে আসলে কি, এইচ কাট মানে হচ্ছে আসলে এইচ ডিভাইডেড বাই টুয়াইস পাই, বা এইটারে চাইলে তুই এভাবে লিখতে পারিস যে del x into del p is greater than or equal h divided by 4 pi, যেখানে ht কি, ht হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক। এটা থেকে এমসিকিউ আসে, এটা থেকে এমসিকিউ আসে। অনেকটা লম্বা সময় নিয়েছি, সবাই একটু আমার সাথে, একটু তোদেরকে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি অসুবিধা না থাকে একটু মাইক্রোফোনটি অন করে, যাদের ইচ্ছা হয়, বিশেষত আমার যে দুজন আমি রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করেছি, একজন ছেলে একজন মেয়ে, এর বাইরেও কেউ যদি রিপ্রেজেন্টেটিভ হতে চাও, যে কোনো বিষয়ে ভাইয়ার সাথে কথা বলতে চাও, ভাইয়ার মেসেঞ্জার আইডিটি অ্যাকচুয়ালি অলওয়েজই ওপেন। এবং আরেকটি কথা, প্লিজ দয়া করে এই কাজটা পোলাপান করে তোদেরকে বলছি, সেটা হচ্ছে
ইনবক্সে নক করলে ভাইয়া আসসালামু আলাইকুম, মানে সালাম দিবেন কি দিবেন না এটা আমি বলতেছি না, বাট কথা হচ্ছে শুধু এইটুকু বলে কখনো বসে থাকবেন না। যেটা ধূপধাপ বলা দরকার সেটা বলে দিবেন যে ভাই এই অঙ্কটা পারি নাই, ভাই আধুনিক পদার্থবিজ্ঞানে এইটা বুঝি নাই, ভাই ভাই ওইটা একটা পিডিএফ দিবেন বলছিলেন, ভাই এই ক্লাসের ভিডিওটা কই। দ্রুত বলে ফেলবেন। আপনি আসসালামু আলাইকুম দিয়েছেন, ভাই ওয়ালাইকুম সালাম বলবে, আপনি তারপর বলবেন যে ভাই আজকে ভাত খাই নাই, ভাত খাবো, এত টাইমই নাই, টু দি পয়েন্ট ভাই এইটা। ঠিক আছে, আমাকে ইনবক্সে নক করেন। ঠিক আছে, আর একটু মাইক্রোফোনে কথা বলতে পারেন যে কেউ অন্তু, মিম, মুস্তাকিম, নাজিফা, রাকিবুল, সামিয়া, তাইবা, নাসিম, তাইবা। ওকে ওকে, কেউ ওরা কথা বলছে না। তোরা তোদের অনেকটুকু ধন্যবাদ। প্রায় 2.5 ঘন্টা, মানে 1.25 ঘন্টা, 2.5 ঘন্টা কই, আমরা তো শুরু করছি হচ্ছে 11টা 15-তে, আর আমরা তো এতক্ষণ ক্লাস করি না। 11টা 15 থেকে আমরা কতক্ষণ পর্যন্ত ক্লাস করছি? এখন হচ্ছে 1টা 27। তার মানে আসলে আমরা ক্লাস করেছি মাত্র হচ্ছে 2 ঘন্টা 12টি মিনিট। ঠিক আছে, 2 ঘন্টা 12টি মিনিট। এটা আসলে এমন না, যদি আমাদের ফিজিক্যাল কোচিং এ দেখা হয়। আল্লাহ, ভাইয়া এইচএসসি হবে না, এইচএসসি হবে না বলতেছে। আমি এখনো নিউজ তো দেখি নাই, আমি তো তোদের সাথে কথা বলছিলাম। তো এইচএসসি না হয়ে কি হবে? সবাইকে একটা গড়পড়তা রেজাল্ট দিয়ে দিবে? জানি না। শোন, আমি একটা জিনিস বলি এটা নিয়ে, প্লিজ ভাইয়ারা শোন, আমার কথা শোন। হ্যাঁ, জেএসসি এসএসসি দিয়ে রেজাল্ট, আচ্ছা আমি জেনে দেখছি বিষয়টি, কিন্তু প্লিজ আমি আবার তোমাদেরকে, প্লিজ তোমরা এখন সম্পূর্ণ ভিন্ন। আমি কি ছেড়ে দিব তোমাদেরকে, না 2 লাইন কথা বলবো? ভাইয়া 2টো লাইন কথা বলতে চাই। তোমরা অনেক শুনেছো, আর 2টো লাইন কথা শোনো একটু প্লিজ ভাই লোক। সেটা হচ্ছে, যদি রোদ উঠে তাহলে আসলে সবার গরম লাগবে। রোদ মাথার উপরে ঠাডা রোদ উঠলে আমরা যদি রাস্তায় দাঁড়ায় থাকি সবারই তো রোদ লাগবে নাকি? ঝুম বৃষ্টি হইলে আসলে সবাই তো ভিজে যাব। হ্যাঁ অবশ্যই মুস্তাকিম বিল্লাহ, অবশ্যই তুই বলবি। জাস্ট আমি এই 1 লাইন কথাটি শেষ করে নিচ্ছি, তারপরেই আমি তো চাই তোরা কথা বল। সেটা হচ্ছে, আমি এটাই বলতে চাই যে ভাই, যদি আসলে ওভাবে রেজাল্টই দিয়ে দেয় তাহলে আসলে সবারই দিয়ে দিবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, চিল, রিল্যাক্স। এটা নিয়ে চিন্তা করে প্যারা নিস না, পড়ালেখা চালিয়ে যা। মুস্তাকিম বিল্লাহ বলো, তোমার কি কথাটি রয়েছে? তুমি আমাকে কথাটি বলো মুস্তাকিম কথাটি বলো। মুস্তাকিম বিল্লাহ, তুই কি আনমিউট করতে পারছিস নিজেকে? মুস্তাকিম, হ্যাঁ ভাই বল। ভাই আসলে আই এম সরি ভাই, যেটা হয়েছে আই এম সরি, তুই আমাকে বলতে দে, তুই আমার কথাটা শোন। মুস্তাকিম, কেউ কথা বলিস না। কোনো কারণে 4. ভাইয়া নেট খুব বাফার করছে, সেটা আমার নেটই করছে না। আলহামদুলিল্লাহ, আমরা দ্রুত চলে আসছি। হ্যাঁ আচ্ছা, কিছু বলতে চাইছিলি? বলতেছিলাম যে নেট বাফার করছে, যদি তোরা আমার সাথে কথাই বলতে চাস, শুকর আলহামদুলিল্লাহ, আমি তো আপনার সাথে কথাই বলতে চাই। সেটা হচ্ছে তোরা আমাকে মেসেঞ্জারে নক করিস, বা গ্রুপে কথা হবে, বা সপ্তাহে 1 দিন 2 দিন আমি লাইভ করি, লাইভে আসলি, এমনিতে ভাইয়ের কথাবার্তা শুনলি। লাইভে পড়ালেখা না, হয়তো পড়ালেখা হইতে পারে, ফিজিক্স পড়াইতে পারি, 2-1টা সৃজনশীল পড়াইতে পারি, এমসিকিউ পড়াইতে পারি, বাট ওখানে আসলে লাইফ নিয়ে কথাবার্তা বলি আমি। ঠিক আছে, চেষ্টা করি প্রতি বৃহস্পতিবার ইনশাল্লাহ একটি শিডিউল করে আমি পোলাপানের সামনে আসতে। আমার একটা ছোট্ট গ্রুপ রয়েছে, ফিজিক্স গ্যারাজ। অল্প কিছু মানুষ যারা আসলে রেগুলার আমার সাথে অ্যাটাচ, তারাই ওই গ্রুপে আছে। তো আমি মনে করি তোরা তো আসলে রেগুলারই মোটামুটি আমার সাথে অ্যাটাচড আছিস। মুস্তাকিম